আসসালামু আলাইকুম। রেকর্ডিং শুরু হয়ে গেছে। আজকে আমাদের এই ক্লাসটা হইলো বাংলা দ্বিতীয় পত্রের উপর। আমি আগে টপিকস গুলো দেখাই, তারপরে আমি বলতেছি যে কাদের জন্য ক্লাসটা আসলে প্রযোজ্য। প্রথমত আজকে আমরা ভাষার উপাদান উপকরণ যে বিষয়টা আছে না, এটা আমরা ডিটেইলস একবারে ক্লিয়ার করে ফেলবো। আপনি কিভাবে পড়ে আসছেন আমি জানি না, বাট আজকে যদি আপনি পড়েন এবং যে শর্টকাট গুলো আছে যদি মনে রাখতে পারেন, তাহলে এটা আপনি কখনোই ভুল করবেন না। কখনোই ভুল করবেন না মানে কখনোই ভুল করবেন না। তারপরে আমরা অক্ষর নিয়ে পড়বো, যে একটা শব্দ দিয়ে বলে না যে এই শব্দে কয়টি অক্ষর আছে, এইরকম যে কোশ্চেন গুলো আছে, এটা আজকের পর থেকে আপনারা কখনোই ভুল করবেন না ইনশাল্লাহ। তারপরে সাধারণ ক্রম ভার্সেস অভিধানে ব্যবহৃত ক্রম। সাধারণ ক্রম আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়ে আসছি সেটা হলো আমাদের সাধারণ ক্রম, আর অভিধানে ব্যবহৃত ক্রম যেটা, এটা হইলো সম্পূর্ণ আলাদা। এটা আমাদের দেখতে হবে। তারপরে হইলো ছন্দ, মাত্রা, অলংকার, এই যে তিনটা বিষয় রয়েছে। তো দেখেন, উপাদান উপকরণ, তারপরে অক্ষর, তারপরে হইলো অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম। এই যে তিনটা আছে না, এই তিনটা আসলে সবার জন্য প্রযোজ্য। কেউ কখনো ভাবে নাই ঢাকা ইউনিভার্সিটিতে অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম থেকে প্রশ্ন আসবে। এটা কেউ কখনো ভাবে নাই, কারণ অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম বিগত বছর শুধু জাবিতেই আসছে, অন্যগুলোতে আমার একটা দেখা যায় নাই জাবিতে প্রশ্ন আসতো, এবার কিন্তু ঢাবিতেও দিয়ে দিয়েছে। তো আমরা রিস্ক নিব না, আমরা উপাদান উপকরণ অক্ষর সাধারণ বর্ণনাক্রম অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম এই তিনটা সবার জন্য প্রযোজ্য। আর সবাই এই ক্লাস পর এই তিনটা অনেক ভালোভাবে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না এই যে ছন্দ, মাত্রা, অলংকার এই তিনটার ব্যাপারে যে ভাই প্রথমে ডিমোটিভেট করতেছেন, ব্যাপারটা আসলে এইরকম না। দেখেন, আপনার বইয়ে যে কবিতাগুলো আছে কোনটা কোন ছন্দে রচিত, এটা প্লিজ আপনি ভালোভাবে পড়ে নেবেন। এটা কি করবেন আপনি, প্লিজ ভালোভাবে অবশ্যই অবশ্যই পড়ে নেবেন, তাই না? ক্লিয়ার করে ফেলবেন। দেখেন, এখন আমি আপনাকে যেটা পড়াবো সেটা হইলো পরীক্ষার হলে যে কোনো একটা কবিতার লাইন দিয়ে বলবে যে এই কবিতার লাইনের মাত্রা কতটি আছে বা ছন্দ কতটি আছে। আমি ক্লাস নিচ্ছি, এটা আপনাদের একেবারে প্রথম থেকেই মানে এর আগের ব্যাচগুলোতে আমি নিয়েছি। তো সেই সময় থেকে আমি যতদূর পড়াইছি এগুলোর মধ্যে থেকে কমন আসছে, এই ছন্দ, মাত্রা, অলংকার তেমন একটা আসে নাই সমসাময়িক সময়, বাট আপনাদের পড়তে হবে। তো আমি এটা যেভাবে দেখাবো, আমার দেখানোর পর আপনার যদি মনে হয় যে আপনি এভাবে পারবেন, পরীক্ষা হলে টাইম ওয়েস্ট হবে না, বা এখন আপনার এটা পড়তে গেলে টাইম ওয়েস্ট হবে না, তাহলে প্লিজ আমি বলবো এটা আপনি ক্যারি করবেন, কোনো সমস্যা নেই, এটা আপনি শিখবেন। বাট এই যে তিনটা আছে, উপাদান উপকরণ অক্ষর সাধারণ বর্ণনাক্রম অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম, এই তিনটা আপনাকে মাস্ট ভালোভাবে অবশ্যই অবশ্যই পড়তে হবে। আর এগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আজকের ক্লাসটা আসলে মেইনলি জাবিকে প্রাধান্য করে নেওয়া হচ্ছে, বাট সবগুলো ইউনিভার্সিটিতেই প্রশ্ন কমন চলে আসবে, কোনো সমস্যা নেই। জি, সবগুলোর জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, প্রথমত আমাদের প্রধান একটা কোশ্চেন, এটা হইলো যে বর্ণমালা কতটি। কয়টি আমাদের বর্ণমালা কতটি? এই কোশ্চেনে আমরা প্রায় সবাই ভুল করে থাকি যে বর্ণমালা আসলে কতটি। আচ্ছা, আপনারা সবাই একটু আনসার করেন তো, বর্ণমালা কতটি? ভাইয়াও আছে, সমস্যা নাই, ভাইয়া ইয়েতে গেছে তো, কুমিল্লা বার্ডে গিয়েছে। জি, এই কোশ্চেনটা বর্ণমালা কতটি, এটার সাথে আমরা কিসের ঝামেলা লাগাই ফেলি? আমরা ঝামেলা লাগাই ফেলি বর্ণের। আমরা কিসের সাথে ঝামেলা লাগাই ফেলি? বর্ণ। আমাদের বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? আমাদের বাংলা ভাষায় মোট স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলে মোট 50টি কি রয়েছে আমাদের বর্ণ রয়েছে, 39 এবং 11। আর বর্ণমালা কয়টি রয়েছে? বর্ণমালা রয়েছে হইল একটি। বর্ণমালা কয়টি রয়েছে? একটি, মানে 50টি বর্ণ নিয়ে একটি হইল বর্ণমালা। তো দেখেন ব্যাপারটা, মনে করেন ধরে নেন এই যে কি সুন্দর কি সুন্দর ফুল, এগুলো কি ফুল আমাদের? এগুলো হইলো আমাদের কি ফুল হতো? আচ্ছা, এটা বকুল ফুল। এই যে বকুল ফুল আছে না, অনেকগুলো বকুল ফুল আছে। তো রাকিব ভাইয়া কি করলো, অনেকগুলো বকুল ফুল নিয়ে একটা মালা গঠন করলো, কার জন্য? সাদিয়াপুর জন্য। এই যে মালা, এখানে সিঙ্গেল সিঙ্গেল যে বকুল ফুলগুলো আছে না, এই সিঙ্গেল সিঙ্গেল বকুল ফুলগুলো কি? এই বকুল ফুলগুলো আসলে হলো বর্ণ। আর পুরোটা মিলে যে মালা গঠন করা হইলো, এটা কি হবে? আমাদের বর্ণমালা। তাহলে বর্ণ যতগুলোই থাক, মালা কিন্তু কি হবে? একটাই হবে, সমষ্টি বোঝানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এই বর্ণ আর বর্ণমালার মধ্যে যে আমাদের ডিফারেন্টটা রয়েছে সেটা। তারপরে আলোচিত কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা যদি একটু দেখি, সেটা হইলো কি? সেটা হইলো যে আমাদের ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি, ভাষার মৌলিক উপাদান কি। আমি জানি আপনারা পড়েছেন, আবির যথেষ্ট ভালোভাবে পড়াইছে, বাট আমি যেটা পড়াবো সেটা হলো শর্টকাট, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন, এইটা আর কি। তো দেখেন, ভাষার মূল উপাদান কি, এই কোশ্চেনের অ্যান্সার করি তো আমরা সবাই। কোশ্চেন নাম্বার ওয়ান দিয়ে একটু অ্যান্সার করেন, দেখি আপনাদের কতটা পড়িয়েছে and আপনারা কতটা পারতেছেন। ভাষার মূল উপাদান কি, এটা কি একজন বলি তো? ভাষার মূল উপাদান কি? আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার করছেন, আমি অ্যান্সার পরে দিচ্ছি এগুলোর। তারপরে ভাষার মূল উপকরণ কি, এই কোশ্চেন। ভাষার মূল উপকরণ কি, এই কোশ্চেনটা। ঠিক আছে। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান কি? এই যে আমার থার্ড কোশ্চেন এইটা।
আচ্ছা, সবাই অনেক সুন্দর অ্যান্সার দিয়েছেন। তো কথা হইলো যে ভাইয়া, উপাদান একটা হইলো, উপকরণ কেন আর একটা হইলো? ভাষার মূল উপাদান আমরা কি বললাম? ধ্বনি বললাম। ধ্বনি বা বর্ণ, দুইটি অপশনে থাকলে ধ্বনিকে দাগাবেন। ভাষার মূল উপকরণ যেটা, এটাকে আমরা কি বলতেছি? বাক্য বলতেছি। কেন এই পার্থক্যগুলো? তাহলে উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য কি? দুইটা শব্দ কি সেম নাকি আলাদা? আমরা কিন্তু দুইটা শব্দ সেম ভাবেই বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। তো এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা পার্থক্য বিশ্লেষণ করতে পারি, তাহলে এগুলো আমরা ইজিলি বের করতে পারবো। শুধু এই কয়েকটা কোশ্চেন আমরা সবগুলো বের করতে পারবো, যে বাক্যের মূল উপকরণ, শব্দের মূল উপকরণ, তারপরে বাক্যের মূল উপাদান, শব্দের মূল উপাদান, সবগুলোই আমরা বের করতে পারবো। তো চলো আমাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হলো কি আমাদের উপাদান ভার্সেস উপকরণ। উপাদান ভার্সেস উপকরণ, এটাকে আসলে কি বোঝানো হয়, কোনটা দ্বারা কি বোঝানো হয়? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু রান্না বান্না করি না? রান্না বান্না করে যারা পোস্ট করে থাকে আর কি, বা যাদের এরকম চ্যানেল আছে, তারা কি লেখে? তারা কিন্তু একটা কথা লেখে এখানে। কি কথা লেখে? যে ধরেন কি রান্না করছে, আচ্ছা কোন একটা রেসিপি রান্না করছে, কি বলতেছে যে এই রেসিপির উপকরণ, কি বলতেছে সে? এই রেসিপির উপকরণ, এই রেসিপির উপকরণ গুলো নিচে বর্ণনা করা হইলো। আর এটাই কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক আগে থেকে আছে, আর এই শব্দটাই আসলে ভুল। এই শব্দটাই কি? এই শব্দটাই আসলে ভুল। তো চলো আমরা যদি কালোজাম, দই, পায়েস, চমচম, এই বিষয়গুলো যদি আমরা কি করতে চাই, এখানে আমরা এখানে যদি উৎপাদন করতে চাই, বানাতে চাই, তাহলে আমাদের আসলে কি লাগবে? আমাদের দুধ, ময়দা, চিনি, পানি, এই যে টপিকস গুলো আছে না, এগুলো কিন্তু লাগবে আমাদের। আর এগুলো আসলে কি? এগুলো কিন্তু আসলে হলো ফিক্সড। এগুলো কি? এগুলো হইলো আমাদের ফিক্সড। অর্থাৎ দুধ, ময়দা, চিনি, এগুলোকে ব্যবহার করে আমরা কালোজাম তৈরি করতে পারি, দই তৈরি করতে পারি, পায়েস তৈরি করতে পারি, চমচম তৈরি করতে পারি। আমরা কিন্তু যে কোনো কিছু তৈরি করতে পারি। তার মানে এই কয়েকটা উপাদান কি আমাদের ফিক্সড। আর ফিক্সড যেটা, সেটাকে কি বলি আমরা? সেটাকেই বলবো আমরা হইলো উপাদান। সেটাকে আমরা কি বলবো? উপাদান। তাহলে কোনো কিছু বানানোর ফিক্সড যেটা থাকে, যেটা দ্বারা ওই বস্তুগুলো উৎপাদন করা যাবে, এইরূপ বস্তুকে আমরা কি বলবো? আমরা বলবো হইলো উপাদান। তার মানে উপাদান সবসময় কি থাকে? ফিক্স থাকে। আর এই উপাদানগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের উপকরণ তৈরি করতে পারি। তো লাইনটা যদি আপনি একটু লিখে নেন, উপাদানকে ব্যবহার করে, উপাদানকে ব্যবহার করে আমরা বিভিন্ন উপকরণ তৈরি করতে পারি। বিভিন্ন কি তৈরি করতে পারি? আমরা বিভিন্ন উপকরণ তৈরি করতে পারি, তৈরি করতে পারি। আজকের পর থেকে আপনি কখনোই আর বলবেন না, জাস্ট উপাদান আর উপকরণের যে ব্যাপারটা আছে, এটা আপনি সুন্দর করে একটু মাথায় রাখুন। আচ্ছা, আমরা বাজে কথা না বলি, একটু একটু দেখি আমরা। ক্লাসের কথা, বাজে কথা, সবকিছু আমি বলবো। আমি এখানে বক্তা, আপনারা হলেন শ্রোতা। আপনারা জাস্ট কি করবেন? শুনবেন। এখন আপনি যদি এখন ভালো একজন শ্রোতা হতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে একজন ভালো বক্তা হতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, রেসিপির কি থাকে আমাদের? রেসিপির উপকরণ থাকে না, রেসিপির আমাদের উপাদান থাকে। উপাদান সবসময় কি? উপাদান সবসময় হইলে আমাদের ফিক্স। উপাদানকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করতে পারি। আমরা এখন এখানেই যাব, চলেন। আমাদের যতগুলো কোশ্চেন আছে না, সব আমরা দেখব। তো ভাষার, এটা আমাদের ভাষার প্রথমে, ভাষার ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক। মূল উপাদান যেই কথা, ক্ষুদ্রতম এককও সেই কথা। দুইটাই যদি অপশনে যে কোনো একটা থাকতে পারে। এই যে ক্ষুদ্রতম একক দ্বারাও যা বোঝানো হবে, মূল উপাদান দ্বারাও কি বোঝানো হবে, তাই বোঝানো হবে। আমরা যদি একটু খেয়াল করি, তো আমরা দেখব ধ্বনি বা বর্ণ দ্বারা আসলে কি গঠন করা হয়। দুই তিনটা বা তার অধিক ধ্বনি বা বর্ণ নিয়ে আমরা কি গঠন করি? শব্দ গঠন করি। আমরা আবার শব্দ দিয়ে কি গঠন করি? শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করি। আর বাক্য দ্বারা কি হয়? বাক্য দ্বারা আমাদের ভাষা রচিত হয়। বাক্য দ্বারা আমাদের কি হয়? ভাষা রচিত হয়। তাহলে যদি আমরা একটা বিষয় খেয়াল করি এখানে, এই যে ভাষা, বাক্য, শব্দ, সবগুলোরই মূল উপাদানটা আসলে কি? সবগুলোরই ফিক্সড একটা উপাদান হইলো আমাদের ধ্বনি বা বর্ণ। এই ধ্বনি বা বর্ণ কি? এই ধ্বনি বা বর্ণ হইলো সবগুলো উপকরণের ফিক্সড একটা উপাদান। সবগুলো তাহলে মূল উপাদান কি? সবগুলোর মূল উপাদান হইলো আমাদের ধ্বনি বা বর্ণ। দুইটি অপশনে থাকলে ধ্বনিকে দাগাবেন। তাহলে যদি আপনাকে এখন কোশ্চেন করে যে আমাদের ভাষার মূল উপাদান কি? আমাদের ধ্বনি বা বর্ণ। বাক্যের মূল উপাদান কি? ধ্বনি বা বর্ণ। শব্দের মূল উপকরণ কি? ধ্বনি বা বর্ণ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে শব্দ, বাক্য, ভাষা সবগুলোরই ফিক্সড যে প্রোডাক্টটা, সেটা কি? সেটা হইলো ধ্বনি বা বর্ণ। এই জন্য বলা হবে শব্দ, বাক্য বা ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি হবে আমাদের? ক্ষুদ্রতম একক হবে হইলো আমাদের ধ্বনি বা
বর্ণ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এই ধ্বনি বা বর্ণ হইলো আমাদের কি, দুধ, ময়দা, চিনি, যাদেরকে ব্যবহার করে আমরা শব্দ তৈরি করেছি, কালোজাম তৈরি করেছি, বাক্য তৈরি করেছি, মিষ্টি তৈরি করেছি, ভাষা তৈরি করেছি, লাড্ডু তৈরি করেছি। আমরা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করেছি ফিক্সড কিছু উপাদান দিয়ে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আগে আমার ক্লাসটা করেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি দেখতেছি। তো দেখেন এই যে ব্যাপারটা না, এটা আমাদের কিন্তু ক্লিয়ার যে মূল উপাদান। তাহলে আমাদের শব্দ, বাক্য, ভাষা সবগুলোর মূল উপাদান কি? মূল উপাদান হইলো আমাদের ধ্বনি বা বর্ণ। এখন আমরা কোথায় যাব? এখন আমরা নেক্সটে যাব। এখন আমরা আসবো হইলো মূল উপকরণে। মূল কি আমাদের? উপকরণ। উপকরণ কি না? উপকরণ ফিক্সড না, তার আগের উপাদানকে নিয়ে তৈরি করে কি করবে? উপকরণ তৈরি করবে। তো আমরা একটু দেখি, আমাদের আবার ওই সেম লাইন এটা। ধ্বনি বা বর্ণ, এটাকে ব্যবহার করে শব্দ তৈরি করা হয়, শব্দকে ব্যবহার করে বাক্য তৈরি করা হয়, বাক্যকে ব্যবহার করে ভাষা রচিত হয়। তাহলে আমাদের কিন্তু এটা ঠিক আছে, ধ্বনি বা বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে আমাদের কি, বাক্য থেকে হইলো আমাদের ভাষা। এখন আমরা দেখব, চলেন সেটা হইলো আমরা এখন দেখব এই যে ভাষা, ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হইলো তার আগের যেটা, সেটা ভাষার আগের কি ছিল? ভাষার আগে ছিল হইলো বাক্য। আমরা এখানে কি বলছি? উপকরণ বলছি। আর উপকরণ মানে তার আগের প্রোডাক্ট যেটা, সেটা হবে এখানে সঠিক উত্তর। আর উপাদান মানে হইলো ফিক্সড যেটা, সেটা হবে সঠিক উত্তর। তো ভাষা, ভাষার মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক কি? একক হইলো আমাদের বাক্য। তারপর যদি আমরা বাক্যের কথা বলি, বাক্যের মূল উপকরণ একক বা বৃহত্তম একক কি? শব্দ। তারপরে শব্দের একক কি? শব্দের একক হইলো ধ্বনি বা বর্ণ। শব্দের একক কি? শব্দের একক হইলো ধ্বনি বা বর্ণ। এখানে বৃহত্তম শব্দটা ইউজ করা যাবে না, কারণ শব্দ নিজেই একটা এক প্রকার সর্বশেষ পর্যায়ের একক আর কি। এখানে আমরা বৃহত্তম শব্দটা ব্যবহার করব না, আর এটা পরীক্ষাও দেবে না, এটা কখনো আসবে না। তো আমরা আবার একটু রিপিট করি। ধ্বনি বা বর্ণ মিলে শব্দ গঠন করা হচ্ছে, শব্দ মিলে বাক্য গঠন করা হচ্ছে, বাক্য মিলে ভাষা গঠন করা হচ্ছে। উপকরণ বলতে আসলে বোঝানো হয় তার আগের যে প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট থেকেই ভাষাটা তৈরি হয়েছে, মূলকে তারা খুঁজবে না, মানে একেবারে কেন্দ্রের যেটা সেটাকে তারা খুঁজবে না, তার আগের যেটা সেটাকে খুঁজবে। তার আগের যদি আমরা খুঁজি এখানে ভাষা, তার আগে কোন পর্যায় থেকে আসছে? বাক্য থেকে আসছে। তাহলে ভাষার মূল উপকরণ একক বা বৃহত্তম একক কি আমাদের? বাক্য। বাক্য কোথা থেকে আসছে? শব্দ থেকে আসছে। তাহলে বাক্যের আগের পর্যায়ে কি? বাক্যের আগের পর্যায়ে হইল শব্দ। তাহলে বাক্যের মূল উপকরণ একক বা বৃহত্তম একক কি? শব্দ। তারপরে শব্দের মূল উপকরণ একক কি? সেটা হবে আমাদের ধ্বনি বা বর্ণ। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। তো এইভাবে যদি আপনি এটা ইজিলি মনে রাখতে পারেন, আমি যেভাবে বললাম, এই ক্লাসটা প্লিজ আপনি আবার রিপিট করবেন, নোট করে করে পড়বেন। এটা শুধু আপনার এখনের জন্য না, পরবর্তী সময়ের জন্য কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ভাই, কোনটা কিভাবে হয়েছে, প্রত্যেকটারই বেসিক আছে, সবকিছু আছে, এগুলো আপনি আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে পড়াইছে। আমার দায়িত্ব হইলো শেষ মুহূর্তে এসে এখান থেকে যদি প্রশ্ন কমন আসে, তাহলে কিভাবে আপনি আনসার করতে পারবেন এটা দেখানোর। আমি আপনাদেরকে এটা দেখাই দিয়েছি, জাস্ট এটা আপনি ফলো করবেন, তাহলে আপনি এখান থেকে যে কোশ্চেনে আসুক না কেন সেটা আপনি ইজিলি আনসার করতে পারবেন। আচ্ছা, তো স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তখন এটা ইজিলি বুঝতে পারবেন। এখন কথা হইলো ভাষার মৌলিক উপাদান। ভাষার কি উপাদান? মৌলিক উপাদান। এখানে মূল শব্দটা নাই, এটা মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, মৌলিক উপাদান কি? অনেক সময় আমরা মূল উপাদানের মতো মৌলিক উপাদানকে কি বলে ফেলি? যে ধ্বনি বা বর্ণ, এটা বলে ফেলি। বাট ভাষার মৌলিক উপাদান আসলে শব্দ। তাহলে ভাই শব্দ কিসের জন্য হইলো? এটা এটা শব্দ কেন হবে? তাহলে মৌলিক আর মূল শব্দের মধ্যে পার্থক্যটা কি? মৌলিক আর মূল শব্দের মধ্যে পার্থক্যটা কি? আমরা এই পার্থক্যটা এখন বিশ্লেষণ করবো। চলো দেখো, ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হইল শব্দ। মৌলিক উপাদান শব্দ কেন হইল, ধ্বনি না হয়ে? এটা আমরা দেখব। তো মৌলিক শব্দটা কিভাবে গঠন করা হয়েছে? মৌলিক শব্দটা মূল, মূল প্লাস ইক প্রত্যয় যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে। মূল প্লাস ইক প্রত্যয়। দৈহিক দেহ প্লাস ইক, লৌকিক লোক প্লাস ইক, মৌলিক মূল প্লাস ইক। এই যে দৈহিক মানে কি? এই যে দেহ, দেহ সংক্রান্ত বিষয়কে বোঝাবে দৈহিক। লৌকিক লোক সংক্রান্ত বিষয়কে বোঝাবে হইল লৌকিক। তারপরে আমাদের মৌলিক মূল সংক্রান্ত বিষয়কে বোঝাবে কি? মৌলিক। মূলটা আসলে কি ছিল আমাদের? আমাদের কি মূল উপাদান হইল? ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ মূল উপাদান সম্পর্কিত বিষয়, মূল উপাদান সম্পর্কিত বিষয়। তাহলে ধ্বনি বা বর্ণের পরের পর্যায়টাই কোনটা? পরের পর্যায় হইল শব্দ। ধ্বনি বা বর্ণ মিলে কি গঠন করা হবে? শব্দ গঠন করা হবে। তো এই জন্য বলা হয় ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হইল শব্দ, অর্থাৎ মূল সম্পর্কিত। মূলটা কি? মূলটা হইল আমাদের ধ্বনি বা বর্ণ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই কয়েকটা কোশ্চেন আপনি এইভাবে আনসার করতে পারবেন ইজিলি।
যদি আপনার ওখানে প্রবলেম হয় আর কি, আপনি লেফট নিয়ে আবার জয়েন করতে পারবেন, তাহলে হয়ে যাবে। যাদের প্রবলেম হচ্ছে তারা করবেন, লেফট নিয়ে জয়েন করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে মৌলিক উপাদান কিন্তু আমাদের ক্লিয়ার। ভাষার মূল উপাদান কি ছিল আমাদের? ধ্বনি বা বর্ণ। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হইলো আমাদের শব্দ। তাহলে এখান থেকে যতগুলো কোশ্চেন আসবে আমি আশা রাখি সবগুলোই আপনি আনসার করতে পারবেন, সবগুলো আপনি কি করতে পারবেন? আনসার করতে পারবেন। আবার বলবো এটা? আচ্ছা, ওয়ান্স মোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, ওয়েট ওয়েট। আচ্ছা, নেট প্রবলেম যদি থাকে তার জন্য আমি আসলে অনেক বেশি দুঃখিত। আচ্ছা, আমি উপাদান আর উপকরণের এটা আলাদাভাবে আবার বলতেছি। তো দেখেন, উপাদান আর উপকরণের মধ্যে আসলে পার্থক্য কি। আমি যদি কোনো প্রোডাক্ট প্রডিউস করি, আমি তৈরি করছি, ধরেন আমি কি বানাইছি, রাকিব ভাইয়ের রেসিপি স্পেশাল কি, করলা দিয়ে মনে করেন গরুর গোস্ত, এই যে করলা প্লাস গরুর গোস্ত, মানে করলা দিয়ে গরুর গোস্তের রেসিপি, এটা আমি বানাইছি মনে করেন অনেক সুন্দর করে। আমি শুধু ভাত রান্না করতে পারি, তো এটা আমি বানাইছি সব করে। তাহলে কি আমাদের করলা দিয়ে গোস্তের রেসিপি, এটা আমি কি করছি, তৈরি করেছি। তো করলা দিয়ে যে গোস্ত আমি যে রান্না করছি, রান্না আমি করি নাই, এই রান্নার আমাদের মূল উপকরণ হবে নাকি উপাদান হবে, এটা আমাদের বোঝার বিষয়। আমরা কি বলে ফেলি, আমরা বলে ফেলি যে রান্নার আমাদের কি, রান্নার আমাদের উপকরণ হইলো কি কি এখানে ব্যবহার করা হয়েছে, মশলা টসলা যা যা আছে সবকিছুর কথা বলা হয়। কিন্তু এটা কিন্তু আসলে না। এটা কি, এটা হবে আসলে হইলো আমাদের কি, উপাদান। এটা কি হবে? উপাদান। উপাদান মানে আমি যা যা ব্যবহার করে এই যে করলা দিয়ে গরুর গোস্ত রান্না করছি, সবকিছু কার মধ্যে পড়ে যাবে? উপাদানের মধ্যে পড়ে যাবে। আমি যে একটা জিনিস তৈরি করছি, রেসিপির আমি বিভিন্ন কিছু নাম দিতে পারি, আমার রেসিপির আমি যে কোনো একটা নাম দিতে পারি, এই নাম যে আমি দিব এটা কি, এটা হইলো আমাদের উপকরণ। এই কয়েকটা উপাদান ব্যবহার করে আরেকজন আরেকভাবে রান্না করতে পারে, সেটা তিনি আরেক নাম দিতে পারে। তো এগুলো কি করতে পারে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন নাম দিতে পারে। তো এটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। তো আমি যে তৈরি করলাম, তৈরি করা যে আমার যে উপকরণগুলো, সরি উপাদানগুলো ব্যবহার করছিলাম, এই যে উপাদান, এগুলো কি, এগুলো হইলো আমাদের ফিক্স। এগুলো কি, এগুলো হইলো আমাদের ফিক্স। আর এই ফিক্সড কে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করতে পারি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, করলা দিয়ে গরুর গোস্ত, এটা তো আপনারা কখনো খান নাই, রান্না করতে পারেন, অনেক সুন্দর লাগবে। আন্টিকে বলবেন একদিন রান্না করে দিবেন। তারপরে এখন আমরা খুঁজবো হইলো যে কি, এখন আমরা খুঁজবো হইলো, পরে আবার আমাকে গালি দিয়েন না, মূল উপাদান আর হইলো ক্ষুদ্রতম একক। মূল উপাদান যেই কথা, ক্ষুদ্রতম এককও সেই কথা। যদিও পরীক্ষায় তেমন একটা আসে না ক্ষুদ্রতম একক লেখে, মূল উপাদান যেটা এটা লেখে প্রশ্ন চলে আসে। তাহলে আমরা উপাদানের ক্ষেত্রে কি দেখলাম? উপাদানের ক্ষেত্রে দেখলাম যে আমাদের মেইন যে প্রোডাক্টসটা, এটা কি আমাদের ফিক্সড। এটা কি, এটা হইলো আমাদের ফিক্সড। এটা কি আমাদের ফিক্সড। তো আমরা দেখব যে শব্দ, বাক্য, ভাষা আসলে কিভাবে রচিত হয়, এটা দেখবো আমরা। আচ্ছা থাক, আমরা এক্সট্রা কথা না বলি, এটা নিচে আসে তো এটা আমাদের অনেক বেশি বিরক্ত হয়। আচ্ছা, তাহলে ধ্বনি বা বর্ণ গঠিত হয়, ধ্বনি বা বর্ণ মিলে গঠিত হয় হইলো শব্দ। শব্দ দিয়ে কি গঠিত হয়? বাক্য। বাক্য দিয়ে কি গঠিত হয়? বাক্য দিয়ে হইলো ভাষা রচিত হয়। তাহলে এটা আমরা সিস্টেমটা দেখলাম। তাহলে শব্দ, বাক্য, ভাষা, বিভিন্ন প্রকারের উপকরণ রয়েছে, যার প্রধান উপাদানটা কি, যার প্রধান উপাদানটা হইলো আমাদের এই যে ধ্বনি বা বর্ণ। এই জন্য শব্দ, বাক্য, ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি, ক্ষুদ্রতম একক হইলো ধ্বনি বা বর্ণ। ক্ষুদ্রতম একক কি, ক্ষুদ্রতম একক হইলো ধ্বনি বা বর্ণ, বা মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। শেষ। আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার রিপিট ক্লাস করতে হবে। তারপরে আমরা দেখব মূল উপকরণ, একক বা বৃহত্তম একক বলতে কি বোঝানো হয়। মূল উপকরণ সবসময় কি হবে, তার আগের প্রোডাক্টস, অর্থাৎ কেবলমাত্র যে প্রোডাক্টস থেকে নতুন আর একটা ক্রিয়েট হয়েছে, নতুনটার আগের পর্যায়ে যেটা, সেটা হবে ভাষা। ভাষার আগের কি, বাক্য। বাক্য, বাক্যর আগের কি, শব্দ। শব্দের আগের কি, শব্দের আগের হলো ধ্বনি বা বর্ণ। তার মানে ভাষার মূল উপকরণ একক বা বৃহত্তম একক হইলো বাক্য। বাক্যের মূল উপকরণ একক বা বৃহত্তম একক হইলো শব্দ। শব্দের মূল উপকরণ বা একক হইলো কি আমাদের ধ্বনি বা বর্ণ। কাহিনী আমাদের এখানেই শেষ। তারপরে আসতেছে যেটা, সেটা হলো আমাদের ভাষার মৌলিক উপাদান। মৌলিক যে শব্দটা, এই শব্দটা গঠিত হয়েছে মূল প্লাস ইক প্রত্যয় যুগে। আর ইক সবসময় সম্পর্কিত বোঝায়। তাহলে এখানে কি, মূল সম্পর্কিত। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ। আর ধ্বনি বা সম্পর্কিত বিষয় বা তার পরের পর্যায়ে কি, শব্দ। এই জন্য এটার সঠিক উত্তর হইলো ভাষার মৌলিক উপাদান শব্দ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অক্ষর বা সিলেবল নিয়ে। এটা আসলে কি বোঝানো হয়। ইংরেজিতে আমরা যেটাকে সিলেবল বলি, বাংলায় সেটাই হচ্ছে কি আমাদের অক্ষর। আমরা কিন্তু অনেকেই বলি না যে অক্ষর চেনে না, সেখানে আমরা কিন্তু আমাদের মাঝে অনেক ঝামেলা আছে। এই যে স্বর, স্বরে, এগুলোকে আমরা কি বলি, অনেকে অক্ষর বলে থাকি আর কি। এগুলো অক্ষর না, এগুলো হলো বর্ণ।
আর সবগুলো একত্রে বর্ণমালা। আর অক্ষর হইল নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে বা চেষ্টায় এক শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়াই একেবারেই উচ্চারণ করা যায় এটাকে অক্ষর বলে। এই সংজ্ঞা নিয়ে এখন ঝামেলা যে ভাইয়া তাহলে তো আমার নিঃশ্বাসের প্রয়াসটা কম, তাহলে তো আমি অল্প মাত্রা উচ্চারণ করতে পারছি, তাহলে কি অক্ষর হবে? আরেকজনের বেশি, সে অনেকগুলো একসাথে উচ্চারণ করতেছে। এইগুলো যে ঝামেলাটা না, এই ঝামেলাটা দূর করার একটা অন্যতম প্রয়াস আছে। এটা আমরা দেখবো একটু। আমাদের মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে। দেখেন ভাই, বিশ্ববিদ্যালয় শব্দ আপনি কিন্তু বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারেন। আমি উচ্চারণ করতে পারি কিভাবে? বিশ্ববিদ্যালয়। আপনি উচ্চারণ করতে পারেন বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারে। এই যে ক্ষুদ্রতম প্রয়াসের যে সংজ্ঞাটা যেটা, এটাতে আপনি কখনোই পরীক্ষার হলে অক্ষর খুঁজে বের করতে পারবেন না। আর এই জন্য আপনাকে শর্টকাট গুলো ফলো করতে হবে। এগুলো আমরা একটু দেখবো। আমরা বিভিন্ন ধরনের চ্যাট করে থাকি না, এই যে কেমন আছো, কেমন আছো আমরা জিজ্ঞাসা করে থাকি না। এই যে বাংলিশ যেটা আছে কেমন আছো, এই কেমন আছো যেগুলো আছে না, এগুলো দিয়ে আমরা ইজিলি অক্ষর এটা সহজে আমরা বের করতে পারবো। তো এটা আমরা একটু দেখবো, চলো। তাহলে যে কোনো শব্দের অক্ষর নির্ণয়ের জন্য শব্দটিকে প্রথমে এসএমএস এর ভাষায় আমাদের লিখতে হবে। আমরা এখন চাই বিশ্ববিদ্যালয় শব্দটাকে ভাঙবো, এটা আমরা এসএমএস এর ভাষায় লিখবো। এসএমএস এর ভাষা যদি আমরা লিখি কিভাবে? বিশ্ববিদ্যালয়, এভাবে কিন্তু আমরা ভাঙতে পারি। তারপরে কি হবে? এবার দেখতে হবে এর মধ্যে কতটি ভাওয়াল আছে। একটি শব্দটিতে যতটি ভাওয়াল থাকবে সেই কয়টি কি হবে? অক্ষর হবে। এই যে আমাদের যদি দেখি একটু ভাওয়াল খুঁজি, ভাওয়াল যে কয়টা ভাওয়াল কি এটাকে আবার শেখাতে হবে? এটা আসলে শেখাতে হবে না। এই যে আমাদের 20 আই পাইছি আমরা, তারপরে আমাদের শো আমরা পাইছি, তারপরে এই যে আমাদের বিদ্যা, সরি আমরা বিদ পর্যন্ত নেই। আচ্ছা, এই যে আমাদের বিদ, তারপরে আমাদের দা, তারপর হইলো লয়। আচ্ছা, এখানে দেখলে বুঝতে পারবেন, লাল দিতে বুঝতে হবে। এই যে আমাদের ভয়েল, এই যে আমাদের ভয়েল, এই যে আমাদের ভয়েল, এই যে ভয়েল, এই যে ভয়েল, আমাদের কয়টা ভয়েল হয়েছে মোট? এখানে 1 2 3 4 5। তার মানে এটা এখানে কয়টা শব্দ রয়েছে, সরি এটা এখানে কয়টা অক্ষর রয়েছে? এখানে অক্ষর রয়েছে মোট হইলো আমাদের 5টা অক্ষর রয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয়ে আমাদের রয়েছে 5টা অক্ষর। কিভাবে উচ্চারণ করা যায় এটা? বিশ্ববিদ্যালয়, এভাবে কিন্তু আমরা এটা উচ্চারণ করতে পারি। তো উচ্চারণের কথা আপনি মাথার মধ্যে আনবেনই না, আপনাকে অক্ষরের কথা বলছে, শব্দটাকে মনে মনে ইংরেজিতে লিখবেন। এই যে যারা আমরা বাংলিশ লিখে থাকি না, এটা বলে যে যারা বাংলায় লেখে তারা অনেক বেশি স্মার্ট, এই সে অনেক কিছু বলে থাকে আর কি, মাঝে মাঝে ফেসবুক পোস্ট দেখে দেখছো বাংলিশ কত কাজে লাগে। এগুলো ফেলে দেওয়ার জিনিস না আসলে, সবকিছু জীবনে অনেক বেশি কাজে লাগে। তো দেখছো আমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারি। বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এটা যদি আমরা বাংলিশ ভাবে লিখি, বাংলিশ ভাবে লেখার পর আমরা দেখবো এখানে কয়টা ভাওয়েল রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখবো। এখন আপনার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ভাওয়েল যে কয়টা থাকবে সে কয়টাই কি হবে? পাশাপাশি যদি 2টা ভাওয়েল থাকে, এরকম যদি শব্দ থাকে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমাকে দেখতে হবে। চলো আমরা এটা দেখবো। আচ্ছা, আমরা এটা আগে দেখি, তারপরে ওখানে যাচ্ছি। তো আমরা এখন দেখবো 2টি ভাওয়েল যদি পাশে পাশে থাকে তাহলে আমাকে কি করতে হবে? একটাই ধরতে হবে। কি ধরতে হবে আমাদের? 2টি ভাওয়েল পাশাপাশি থাকলেও আমরা কি ধরবো? একটাই ধরবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে আমাদের শব্দটা কি? বোনাই, বি ও এন, আচ্ছা এন এ আই, বোনাই। এখানে আই একটা আছে, এ আছে, আই সরি ও এ আই, এখানে আমরা 3টা পাচ্ছি। বাট এই যে পাশাপাশি যে অবস্থান করতেছে, যার জন্য আমরা কি বলবো? এই 2টা মিলে আমরা একটাই ধরবো। তাহলে বোনাই শব্দে কতটি অক্ষর রয়েছে? 2টি অক্ষর রয়েছে, বো আর একটা হলো নাই। বো আর নাই, এই 2টা অক্ষর রয়েছে। তারপর ভাই শব্দে, ভাই এক অক্ষরই তো শেষ হয়ে যাচ্ছে, এখানে 2 কই আসবে? ভাই একবারই এখানে শেষ, ভাই। তাহলে এখানে এ আর এই যে আই রয়েছে, পাশাপাশি 2টি থাকলে আমাদের একটি ধরতে হবে। তারপরে হই মন্তি, আমরা কিভাবে উচ্চারণ করি? হই মন্তি, এই যে হই মন্তি, এখানে আমরা কয়টা অক্ষর পাচ্ছি? এখানে আমরা 3টা পাচ্ছি। এখানে দেখেন একটা দেখবো আমরা ব্যাপার, যে ও এবং আই পাশাপাশি রয়েছে, পাশাপাশি ও এবং আই থাকলেও আমাদের কি করতে হবে? একটাই ধরতে হবে। অর্থাৎ পাশাপাশি 2টি ভাওয়েল থাকলেও অক্ষর নির্বাচনের ক্ষেত্রে একটাই ধরতে হবে। আপনি যখন আবার মাত্রা বের করবেন না, মাত্রা বের করার সময় আবার 2টা ভাওয়েল থাকলে আবার 2টারই মান বসাতে হবে, তখন আবার আলাদা রুলস। তো এই ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে? এই ক্ষেত্রে আমাদের ধরতে হবে যে পাশাপাশি 2টা ভাওয়েল থাকলেও এখানে একটা অক্ষরই ধরতে হবে। যেমন আমরা দেখলাম বোনাই, কেউ রয়েছে, আই রয়েছে, বো নাই, এখানে 2টা অক্ষর রয়েছে। ভাই এখানে একটা অক্ষর রয়েছে, এ এবং আই থাকা সত্ত্বেও আমাদের একটা ধরতে হবে। হই মন্তি, হই মন্তি 3টা রয়েছে, এই হই ও এবং আই রয়েছে, এখানে কি করতে হবে? আমাদের একটাই ধরতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হলো যে ভাই আমি তোমাদেরকে কি বলছি? আমি তোমাদেরকে বলছি হইলো বাংলিশে লিখতে। বাংলিশে লিখতে, বাংলিশ মানে কি?
বাংলিশ মানে হইলো যে একটা শব্দ যেরকম উচ্চারণ করতেছো সেরকমই লিখতে হবে। যেমন আমি যদি বলি কর্নেল, কর্নেল বানান কি এইটা? কর্নেল বানান যদি আমরা ইংরেজিতে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কি কলোনেল, এরকম হয়ে যায়, COLONEL এরকম হয়ে যায়। বাট আমাদের এখানে কর্নেল লিখতে হবে। এই যে আমাদের কর্নেল লিখতে হবে, কর্নেল, CORNEL, কর্নেল, কর্নেল দুইটা অক্ষর রয়েছে। তারপরে ফার্ম গেট, অনেকে উচ্চারণ করে ফার্ম গেট, এরকম ভাবে লিখলে কিন্তু হবে না। ফার্ম গেট যেটা উচ্চারণ করে সেটা লিখতে হবে। এই যে আমাদের ফার্ম, এই যে আমাদের গেট, ফার্ম আর গেট। দেখেন আকার ইকার ও এগুলোর সাথে কিন্তু ভাওয়েলের সম্পর্কিত। আপনি যদি আপনার নিজের মতো করে লেখেন যে কোনো একটা ওয়ার্ড, কোনো সমস্যা নেই, ওখানে জাস্ট আপনার কনসোনেন্টের ঝামেলা হইতে পারে, তাছাড়া কোনো ঝামেলা হবে না। আর অক্ষর নির্বাচনের ক্ষেত্রে কনসোনেন্টের সাথে আমাদের কোনো ঝামেলা নাই, ভাওয়েল যেটা রয়েছে এটার সাথে আমাদের সম্পর্কিত। তারপর হলো চা চা, চা চা। তারপরে কা 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 কা। আপনি যদি মনে করেন আমি চা চা করে এরকম লিখবো, CA সমস্যা নাই, যে CA, এই যে CA, তাহলে কয়টা রয়েছে এখানে? দুইটা রয়েছে। তাহলে চা চা এখানেও কিন্তু কি রয়েছে আমাদের? দুইটা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এই যে আফসানা জামি, আপনি যেভাবে লেখছেন না ফার্ম গেট, এটা কিন্তু লেখা যাবে না। আপনি কি লেখছেন? আপনি লেখছেন হইলো ইংলিশ শব্দ। আমি ইংলিশ লিখতে বলি নাই, আমি বলছি হইলো বাংলা। হ্যাঁ, সাদিয়াতে তিনটাই অক্ষর আছে। আমি লিখতে বলছি কি? আমি লিখতে বলছি বাংলায় ইংরেজিতে, বাংলিশ, এইরকম করে আর কি। তাহলে এটা আমাকে ফার্ম গেট আমরা কি লিখতে পারবো না, ফার্ম, সরি, ফার্ম গেট এরকম করে আমরা লিখতে পারবো না। আমাদের কি লিখতে হবে? ফার্ম গেট, গেট, GET। আমরা কি লিখতেছি? গেট লিখতেছি না, এই গেট লিখতেছি, এই যে ফার্ম গেট। তাহলে GET, ফার্ম গেট, দুইটা অক্ষর রয়েছে আমাদের, শেষে ওইরকম করে যুক্ত হবে না। তাহলে হবে এটা যে ফার্ম গেটে এরকম উচ্চারণ হয়ে যাবে আর কি। তো এটা কিন্তু আমাদের করা যাবে না। আচ্ছা, আশা করি ঠিক আছে। আচ্ছা, জেমি, দেখছেন আপনি কিরকম করে জেমি লিখে রাখছেন, ই দিয়ে রাখছেন, আমি তো বুঝতে পারতেছি না। আমার কাছে জেমি, এটা বাংলিশ কি? GEMI, জেমি হয়ে গেল। আপনি লাস্ট কিসের জন্য ই দিয়ে রাখছেন? আচ্ছা, তাহলে অক্ষরের নির্বাচনের কাহিনী কিন্তু আমাদের শেষ, আর কোনো ঝামেলা এটাই নাই। আপনি এখন যেই ওয়ার্ডটাই পান সেটাই কি করবেন? বাংলিশ করবেন। বাংলিশ করার পর আপনার কি দায়িত্ব হবে? বাংলিশ করার পর আপনার দায়িত্ব হবে যে ওইটাতে কয়টা ভাওয়েল রয়েছে। পাশাপাশি যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আপনি 1204 থেকে 2025-এ আছেন। অলরেডি তো বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতির নাম দিয়ে দিয়েছে, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি। এখানে বিভিন্ন ধরনের সাহিত্য সংস্কৃতি এখান থেকে প্রশ্ন দিবে। প্রাচীন বাংলা থেকে দিতে পারে, মধ্যযুগ থেকে দিতে পারে, অর্থাৎ সাহিত্যের ইতিহাসের কথা বলতেছি আমি, যে কোনো জায়গা থেকে এখানে দিতে পারে। আচ্ছা, তো এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের এগুলো ক্লিয়ার, দুইটা ভাওয়াল থাকলে আমরা কিন্তু একটাই ধরতে হবে। এখন যেটা আসছে এটা একেবারে ভাই একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের মতো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হইলো সাধারণ বর্ণনাক্রম ভার্সেস অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম। একটু এক নজর দেখেন তো, এটা এটা একটু চাই থেকে দেখেন কিছুক্ষণ, একটু চাই থেকে দেখেন, আমি একটু পানি খাই। আচ্ছা, আশা করি আপনার চাইয়া থাকা দেখা শেষ হয়েছে। এখন আমরা একটু দেখবো যে আমাদের কি কি মিল রয়েছে, কি কি অমিল রয়েছে। সাধারণ বর্ণনাক্রম মানে আমরা যেভাবে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতেছি এটা হলো সাধারণ বর্ণনাক্রম। তাই এইভাবে দিলিত হয়ে যায়, তো অভিধান আবার আলাদা করে দিছে। আচ্ছা যাই হোক, কিসের জন্য আলাদা করছে এটা আমাদের পড়া না, আলাদা করছে আর আমাদের পড়তে হবে। অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রম মানে বাংলা যে অভিধান যেটা আছে এখানে শব্দ কিভাবে সাজানো হয়েছে, এইটা মানে কোন অক্ষরের পর কোন অক্ষর দিয়ে শব্দ এখানে সাজানো হয়েছে, এটা আমরা দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বর অ থেকে আমাদের ওই পর্যন্ত প্রথমেও সেম রয়েছে, আমাদের অভিধানে বর্ণনাক্রম এখানেও কি রয়েছে? সেম রয়েছে। তারপরে পরাশ্রয়ী বর্ণ যেগুলো রয়েছে আমাদের অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো কি করেছে? স্বরবর্ণ শুরু হওয়ার আগে এগুলো প্রথমে তারা দিয়ে রাখছে। তার মানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এটা সাধারণ বর্ণনাক্রমের শেষে ছিল, আর অভিধানে ব্যবহৃত বর্ণনাক্রমে কি হবে? স্বরবর্ণের পরে এগুলোর অবস্থান রয়েছে। তারপরে আবার প দিয়ে শুরু হবে, পরপরে অবস্থান করবে কে? কিও বা দ্বিত্বুক্ষ, আপনারা যেটাই পড়ে থাকেন আর কি, কিও, এটা শুরু হবে ক প্লাস মূর্ধন্য স্বর সাথে যেটা যুক্ত হয়েছে এটা থাকবে। তারপরে আবার সেম ভাবে চলতে থাকবে ড আর ডয়ে বিন্দু র। তার মানে এই যে চেহারার গুলো যেগুলো মিল আছে না, এগুলো কিন্তু পরে থাকতো। এই যে আমরা কি পড়ছিলাম এখানে, ট, ঠ, ড, ঢ। আবার এখানে কি পড়ছিলাম আমরা? এই যে আমাদের ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, অন্তুস্থ, এভাবে কিন্তু আমরা পড়ছিলাম। কিন্তু অভিধানে ব্যবহৃত বর্ণক্রম ডয়ের পরে অবস্থান করবে কে? ডয়ে বিন্দু র। ঢয়ের পরে অবস্থান করবে কে? ঢয়ে বিন্দু র। তারপরে ত, এটার পরে অবস্থান করবে কি? আমাদের খণ্ডত্ব, এরকম করে কিন্তু এখানে চলে আসবে। তার মানে দেখেন ব্র্যাকেট দিয়ে যেগুলো দেওয়া আছে না, এগুলো কি হয়েছে? এখানে নতুন করে চলে আসছে। তারপরে অন্তুজ জরের পরে চলে আসবে অন্তুস্থ, এরকম কিন্তু এগুলো চলে আসবে।
তার মানে যেসব বর্ণের সাথে মিল আছে না, মিল খুঁজে পাওয়া যায়, সেগুলোর পরেই অবস্থান করবে। এই যে ঢ, ঢ এর পরে কি আমাদের, সরি ড, ড এর পরে আমাদের ডয়ে বিন্দু র, ঢ, ঢ এর পরে আমাদের ঢয়ে বিন্দু র, তারপরে ত, তর সাথে কি রয়েছে, খণ্ডত্ব, তারপরে কিছু আমাদের খণ্ডত্ব, এরপরে অবস্থান রয়েছে। তাহলে দেখেন উন্তুজ মিল রয়েছে চেহারা, উন্তুস্ত এরকম করে দিয়েছে, তাহলে কিন্তু এটা হ দিয়েই শেষ। আর আমাদের যে নর্মাল বর্ণনাক্রম যেটা, এটা কিন্তু আমাদের চন্দ্র বিন্দু দিয়ে শেষ। আপনি কখনোই উদাহরণে যাবেন না, প্লিজ প্লিজ আগে কখনো উদাহরণে যাবেন না। আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে হইলো অভিধানে বর্ণনাক্রম আর সাধারণ বর্ণনাক্রম যেটা আছে না, এটা আগে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করা, কোথায় কোথায় অমিল রয়েছে, কি কি অমিল খুঁজে পাচ্ছেন, এগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। দেখেন আমি আবারও রিপিট করতেছি, প্লিজ মনোযোগ দেন, এটা মাথায় ধরে রাখেন, আর এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, আবার এটা কিছুক্ষণ পরে আবার আলোচনা করবেন, স্ক্রিনশটটা দিয়ে নেন। আচ্ছা, আমরা এখন দেখবো, চলো সাধারণ বর্ণনাক্রম। ছোটবেলায় আমরা যেভাবে পড়ে আসছি সেটাই আমাদের কি, সেটাই আমাদের হইলো সাধারণ বর্ণনাক্রম। আমরা দেখবো এখানে অ দিয়ে শুরু হয় সাধারণ বর্ণনাক্রম, এন্ড আমাদের চন্দ্রবিন্দু দিয়ে এখানে শেষ হয়ে যায়, চন্দ্রবিন্দু দিয়ে আমাদের এখানে শেষ হয়ে যায়। অভিধানে বর্ণনাক্রম অ দিয়ে শুরু হয়েছে, বাট হ দিয়ে শেষ হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে, হ দিয়ে শেষ হয়েছে। তার মানে এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের ডয় বিন্দু র, ক্ষয়বিন্দু র, অন্তুস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যেখানে কয়টা শব্দ রয়েছে আমাদের, তিন, আমাদের ছয়, সাত, এই সাতটা বর্ণের কাহিনী কিন্তু আমাদের হবে এখানে, সরি বর্ণ, এই সাতটা বর্ণের কাহিনী আমরা এখন দেখতে পারবো। এই সাতটা বর্ণের মধ্যে তিনটে যে পরাশ্রয়ী রয়েছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোর অবস্থান কোথায় দিয়েছে, আমাদের এগুলোর অবস্থান দিয়েছে স্বরবর্ণের শেষ হয়ে ব্যঞ্জন বর্ণের শুরুর আগে। এই যে আমাদের স্বরবর্ণের শেষ, ব্যঞ্জন বর্ণের শুরু, তার আগে এই যে পরশ্রী বর্ণগুলো এখানে দিয়ে দিয়েছে। তারপরে চলে আসবে কি আমাদের ব্যঞ্জন বর্ণ অনুযায়ী ক, আর কর সাথে আরেকটা শব্দ যুক্ত হয় এটার সাথে, ক যুগ মধ্যাহ্ন স, কি হয়েছে আমাদের ক্ষীয় বা দ্বিত্বু খ, এটা এখানে হয়। তো এটা আমাদের কর পরে অবস্থান করতেছে সে। তারপরে আবারও স্বাভাবিকভাবে চলতেছে, স্বাভাবিকভাবে চলার পর এখন এই শব্দগুলোর সাথে পরিবর্তন, বর্ণগুলোর সাথে পরিবর্তন ঘটবে। ক্ষয় বিন্দু র, তারপরে আমাদের ডয় বিন্দু র, অন্তুস্থ, খণ্ডত্ব, এই যে আমাদের ডয় বিন্দু র কার সাথে মিল রয়েছে, ডয় বিন্দু র ডর সাথে মিল রয়েছে, তার মানে ডর পরে এ বসবে। তারপরে ঢয় বিন্দু র কার সাথে মিল রয়েছে, ঢর সাথে মিল রয়েছে, তার মানে ঢর পরে সে বসবে। তারপরে অন্তুস্থ কার সাথে মিল রয়েছে, অন্তুস জর সাথে মিল রয়েছে, তারপরে এটা বসবে। খণ্ডত্ব কার সাথে মিল রয়েছে, তর সাথে মিল রয়েছে, তাহলে তর পরে বসবে হইলো খণ্ডত্ব। তাহলে দেখেন এইভাবে আপনি এটি একটু ভালোভাবে মনে রাখবেন, এরপরে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, আপনারা প্লিজ একটু মেসেজ করা বন্ধ করে দেন, মেসেজ অপশনটা যে কোনটা আমি আসলে সঠিক জানি না, এটা হলে আপনার অনেক ভালো হইতো। যুক্ত বর্ণের গুলো বর্ণ অনুযায়ী থাকবে, ওইটা আলাদা ব্যাপার, আপনার প্রথম শব্দ এরকম করে থাকবে না, ওটা আপনি সরি বর্ণ দেখে ইজিলি বুঝতে পারবেন। আমরা যাবো, তো আমরা সলভ করবো এখন, চলেন আমরা এখন সলভ করা শুরু করে দেবো। এই যে গাং আছে না, এই যে উমো যেটা আছে এরকম করে ধরতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আপনারা একটু দেখেন তো, অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনা ক্রমটি সঠিক। আমরা কিসের কথা বলছি, অভিধান ক্রমের কথা বলছি। আমি কিন্তু এখানে দুইটা উদাহরণ নিয়ে আলোচনা করব, বাকিগুলো আপনি প্লিজ প্র্যাকটিস করবেন, ঠিক সেম ভাবে বাকিগুলো আপনি অক্ষরের গুলো প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই লাগবে। আমি এই কটা কথা বলতে পারি যে উপাদান, উপকরণ, অক্ষর, তারপরে হইলো আপনার অভিধান বর্ণনাক্রম, এই যে চারটা টপিকস আছে, এই চারটা টপিকস আপনি পারবেন মানে পারবেন, জাস্ট আপনি 30 মিনিট চেষ্টা করলে পারবেন। কিন্তু এই যে ছন্দ, মাত্রা, অলংকার, অলংকার যেটা, এটা আসলে অনেক বেশি গভীর একটা টপিক, কোথা থেকে প্রশ্ন দিবে টিচার নিজেও জানে না, যখন যেখান থেকে মন চায় ইচ্ছা দিতে পারে, কিন্তু সমসাময়িক সময় আমরা প্রশ্ন দেখতে পাই না তেমন একটা, বাট আমি দেখাই দিব, এর মধ্যে যদি আসে তাহলে আপনার কপাল ভালো। ছন্দ, মাত্রা যেটা, ওটাও আপনার নির্ধারণ করতে হয়, আপনার বের করতে হয় খুঁজে খুঁজে, তো এটা আমি দেখাবো, বাট এগুলো আপনি ইজিলি করতে পারবেন, আর এগুলো আসে প্রশ্ন। তো প্রশ্ন হইলো পাওয়া, সরি প্রশ্ন হইলো অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনা ক্রমটি সঠিক, পাওয়া, গাং, গা, গাং, গাং, পাওয়া, গা, গাং, তারপরে গাং, গা, গাং, পাওয়া, গাং, গি, পাওয়া, গাং। এটা অ্যান্সার করেন তো, আমরা একটু অ্যান্সার করি, এটা কোনটা হবে, কি একজন বলি তো এটার কোনটা অ্যান্সার হবে। এ বি সি ডির মধ্যে জাস্ট আপনি জানেন এটা 1 সেকেন্ডে অ্যান্সার করা যায়, 1 সেকেন্ড জাস্ট। কিছু কিছু বর্ণনাক্রম মানে কঠিন ভাবে সাজাই দিলে একেবারে ইজিলি অ্যান্সার করা যায়, এবারে ইজিলি অ্যান্সার করা যায়। এই যে আমরা কিন্তু সবাই সঠিক উত্তর করছি এখানে, সবাই আমরা সঠিক উত্তর করছি, আমরা সি, আমরা সবাই সঠিক উত্তর করে ফেলছি। দেখেন ভাই, কোন দিকে আপনি তাকাতে যাবেনই না, আপনাকে নর্মাল বিষয়গুলো খুঁজবেন। দেখেন এই যে প, প, গড় পরে প না, এই যে কি আমাদের গড় পরে হইলো প, গড় পরে প, তাহলে পর পরে কি গ হতে পারবে, পারবে না। পর পরে গ হতে পারবে না, কারণ পর আগে আছে গ, এই পর পরে গ আছে ক্রস, পর পরে গ আছে ক্রস, এই যে পর পরে গ আছে ক্রস, তাহলে সঠিক উত্তর কি, গাং, গা, গাং, পাওয়া, গাং, গা, গাং, পাওয়া। এবার আর কি,
হ্যাঁ, তুমি তো বুঝবা না, তুমি এখন SMS করলে তুমি কেমনে বুঝবা? এখানে তুমি পরে রেকর্ড দেখে বুঝে নেবা। আচ্ছা, তো চলো আমরা এটাতে সলভ করলাম। কিভাবে সলভ করলাম একটু আমরা দেখি। আগের প্রশ্নটাই, আগের প্রশ্ন যেটা, অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনাক্রমটি সঠিক? এটা আমাদের পাওয়া গাং গা গাং, গাং পাওয়া গা গাং, গাং গা গাং পাওয়া, গাং গি পাওয়া গাং পা। সুন্দর তো। তো আমরা একটু দেখবো অভিধান বর্ণনাক্রম। দেখো এখানে মোট শব্দ রয়েছে কয়টা? 4টা। আমরা একটু চিন্তা করবো, অভিধানে কি গ দিয়ে গঠিত হওয়ার শব্দ আগে থাকবে নাকি ক দিয়ে গঠিত হওয়ার শব্দ আগে থাকে? গ দিয়ে গঠিত হওয়ার শব্দ আগে থাকবে নাকি ক দিয়ে গঠিত হওয়ার শব্দ আগে থাকবে? অবশ্যই গ দিয়ে গঠিত হওয়ার শব্দ আগে থাকবে। এ বি ডি, এই যে আমাদের এ, আমাদের বি আর ডি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি পর পরে গ থাকতেছে, পর পরে গ থাকতেছে, পর পরে গ থাকতেছে, যার কারণে এই তিনটা আমাদের ক্লোজ। সঠিক উত্তর কি আমাদের গাং গা গাং পাওয়া। তো অভিধানে বর্ণনা ক্রমটা জাস্ট মাথার মধ্যে রাখবা, রাখার পর নিজের ব্রেনটাকে একটু খাটাবা, তাহলে তুমি এটা ইজিলি আনসার করতে পারবা। আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার। আমরা আরেকটা কোশ্চেন দেখবো, এটা আমাদের জন্য অনেক ইজি ছিল। আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো। নেক্সট কোশ্চেনটা আমাদের অনেক সুন্দর, আমি দিয়ে রাখছি উপরে, তোমরা একটু আনসার করো। আমি বলতেছি প্রশ্নটা, অভিধান অনুযায়ী মানে অভিধান বর্ণনাক্রম নিচের কোনটি সঠিক? ঘুটা ঘুটনি ঘুঘু ঘুঙ্গুর, ঘুঘু ঘুটা ঘুটনি ঘুঙ্গুর, ঘুঘু ঘুঙ্গুর ঘুটা ঘুটনি, ঘুটনি ঘুটা ঘুঘু ঘুঙ্গুর। বাহ, জোস। এটা কোনটা সঠিক উত্তর হবে? দেখি আনসার করো। জুম করা লাগবে। আচ্ছা, এটা আমাদের কোনটা সঠিক উত্তর হবে এটা আমরা একটু দেখবো। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেছে। এটা কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, অভিধান ক্রম যদি মাথার মধ্যে থাকে তাহলে হয়ে গেল। এখন এটা অ্যান্সার করেন, দেখি তো আপনারা কে কে পারেন। বি ডি সি বি। আমাদের ক্লাস কিন্তু আর বেশিক্ষণ না, আর অল্প কয়েকটা, তাহলে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, এ বি সি ডি, অনেক কিছু আমরা বলতেছি, অনেক অনেক কিছু আমরা বলতেছি। আচ্ছা, সি বি। দেখেন ভাই, নর্মালি যদি আমরা একটু তাকাই এটার দিকে, আমরা এখানে কি একটা দেখতে পাচ্ছি, ঘ দেখতে পাচ্ছি। এই যে ঘ, এই যে ঘ, এই যে ঘ, সবার শুরুতেই ঘ রয়েছে। তাহলে ঘ দিয়ে কি আমরা বিশ্লেষণ করতে পারবো? এখানে না, ঘ দিয়ে আমরা কোনো বিশ্লেষণ করতে পারবো না, কজ এখানে সবগুলো ঘ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট যে বর্ণ দিয়ে আমরা বিশ্লেষণ করবো এটা আমরা পারতেছি না। এখন আমরা আকার উকার ইকার এইটা যেটা আছে না আমাদের, এই যে স্বরের বিভিন্ন কার যেটা আছে, এইটা আমরা একটু দেখবো, এটা আমরা একটু মিলানোর চেষ্টা করবো। আমরা দেখতেছি প্রত্যেকটা শব্দ শেষে কি রয়েছে? রস্যকার রয়েছে, ঘুঘু ঘুটনি ঘুঘু ঘুঙ্গুর। তাহলে আমাদের ঘর এটাও বাতিল, রস্যকার এই যে ফর্মুলাটা এটাও আমাদের বাতিল, এটা আমাদের ক্রস। তারপরে কি আসতেছে? তারপরে কি আছে এখানে? ও আচ্ছা, তারপরে এখানে কি রয়েছে আমাদের? চন্দ্রবিন্দু রয়েছে। আল্লাহ, এদিকে আমরা তাকাই নাই। চন্দ্রবিন্দুর যদি আমরা দিকে তাকাতাম তাহলে আমাদের কি উপকারটা হইতো? চন্দ্রবিন্দুর যদি দিকে আমরা তাকাতাম তাহলে প্রথমেই কয়েকটা অপশন বাদ যাইতো। কোন কোন অপশনটা বাদ যাইতো? এই যে আমাদের এইটা বাদ চলে যাইতো, তারপরে আমাদের আর কোনটা বাদ যাইতো? এই যে আমাদের এটা বাদ চলে যাইতো। আমরা যদি চন্দ্রবিন্দুর পজিশনটা খুঁজি, চন্দ্রবিন্দুর পজিশনটা কোথায় রয়েছে? চন্দ্রবিন্দুর পজিশন রয়েছে হইলো আমাদের স্বর বর্ণ শেষ হয়ে যাওয়ার পর ব্যঞ্জন বর্ণ যখন শুরু হবে তার আগে রয়েছে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তার মানে চন্দ্রবিন্দুর পরে আসতেছে কি? চন্দ্রবিন্দুর পরে আসতেছে কিন্তু স্বরবর্ণের ফ্যাক্ট গুলো। তাহলে এই শব্দ কি হইতে পারে? না, এটা হবে না, কারণ এখানে চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু আগে থাকতে হবে। তাহলে চন্দ্রবিন্দু আগে থাকে নাই, যার জন্য এটা হয় নাই। এখানেও কি রয়েছে? চন্দ্রবিন্দুর আগে রয়েছে স্বরবর্ণ গুলো, তাহলে এটা হবে না। তাহলে চন্দ্রবিন্দুর যে ফর্মুলা, এই দুইটাতে আমরা এই দুইটাকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। আপনি যখন অনেকগুলো প্র্যাকটিস করবেন তখন ইজিলি অ্যান্সার করতে পারবেন। তারপরে এখন কথা হইলে যে ভাইয়া, এবার তাকান আপনি, এবার কোথায় তাকাবো? যে ঘুটা ঘুটনি, তারপরে ঘুটনি ঘুটা। ভাই, দুইটাতেই তো রস্যকার রয়েছে, দুইটাতেই চন্দ্রবিন্দু রয়েছে। এখন ঘুটনি আগে হবে নাকি ঘুটা আগে হবে? কোনটা আগে হবে দেখি তো, বলেন তো। ঘুটনি আগে হবে নাকি ঘুটা আগে হবে? ঘুটনি নাকি ঘুটা? আহ কুটনির সাথে মিল রয়েছে। আচ্ছা, ঘুটনি আগে নাকি ঘুটা আগে? হ্যাঁ, ঘুটনি। স্মৃতি আক্তার, জি জি, ঘুটনি। দেখেন ভাই, এখানে কি বলছে? কোনটা আগে হবে, ঘুটা নাকি ঘুটনি? আচ্ছা, আমরা মিলাই তো। কি কি আছে এখানে? ঘ দুইটাতে আছে না? দুইটাতে আছে, ঠিক আছে। রস্য উকার দুইটাতে আছে না? রস্য দুইটাতে রয়েছে। তারপর চন্দ্রবিন্দু কয়টা রয়েছে? দুইটাতে রয়েছে। চন্দ্রবিন্দু কি রয়েছে? দুইটাতে রয়েছে। তারপর কি রয়েছে? ট রয়েছে। ট দুইটাতে আছে না? দুইটাতে আছে। এখন হইলো ভাই, এখানে ট এর পরে কি রয়েছে? আকার রয়েছে, মানে আ রয়েছে, এখানে আকার রয়েছে। আর টর পরে কি রয়েছে? এখানে অ রয়েছে। তারপর এখানে কি রয়েছে? অ রয়েছে। অ আগে হয় নাকি আ আগে হয়? অ আগে হয় নাকি আ আগে হয়? স্বর অ, তারপরে তো স্বররা। আর এখানে স্বর অ যেটা আছে এইটা আগে হবে, তার মানে ঘুট এইটা আগে হবে। তাহলে ঘুটনি, তারপরে হইলো কি আমাদের ঘোটা। তাহলে ঘুটনি, তারপরে আমাদের কি? তারপরে হইলো আমাদের ঘোটা। যেটা আগে হবে কি আমাদের? ঘুটনি হবে। বুঝতে পারেন নাই? মাথার মধ্যে যাচ্ছে?
জি জি, আমি জানি এটা মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনি এটা প্রথমবার করছেন, আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ব্যাপারগুলো। মাথা খারাপ করার কোশ্চেন, একেবারেই মাথা খারাপ করার কোশ্চেন। সমস্যা নাই, এই যে ব্যাখ্যা সহকারে স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু ব্যাখ্যা পড়বো, চলো একটু আমরা ব্যাখ্যাগুলো রিডিং পড়ি। ব্যাখ্যার মধ্যে এখানে কি কি লেখা আছে। মোট শব্দ রয়েছে ওখানে চারটা, কি কি ছিল আমাদের? ঘুটা, খুটনি, ঘুঘু, ঘুঙ্গুর। ঘুটা, খুটনি, ঘুঘু, ঘুঙ্গুর। ঘুটা, খুটনি, ঘুঘু, ঘুঙ্গুর, চারটা শব্দ রয়েছে। এবার চারটা শব্দ দিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর মাথা ঘুরবে, এটা বলা হয়েছে ব্যাখ্যার মধ্যে। প্রতিটি শব্দের প্রতিটি অপশনে কি দিয়ে শুরু? ঘ দিয়ে শুরু। আমরা জানি প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে কি দিয়ে শুরু? ঘ দিয়ে শুরু। আমরা সর্বনের সংক্ষিপ্ত রূপ যেটা কার ছিল, কার দিয়ে আমরা দেখছিলাম যে প্রত্যেক শব্দে ঘয়ে হ্রস্ব কার দিয়ে গঠিত। তার মানে ঘ বর্ণ দিয়েও আমরা সলভ করতে পারতেছি না, হ্রস্ব কার দিয়ে আমরা কি করতে পারতেছি না? সলভ করতে পারতেছি না, মানে কারো এখানে ফেল, বর্ণ এখানে ফেল। এরপরে আমাদের দেখতে হবে যে আমরা সবগুলোতে ফেল হয়ে যাওয়ার পর আমরা দেখবো এখন কি আমাদের যে পরাশ্রয়ী বর্ণগুলো রয়েছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুর পরেই কার অবস্থান রয়েছে? অবস্থান রয়েছে হইল আমাদের ব্যঞ্জন বর্ণের। তার মানে অনুস্বার, চন্দ্রবিন্দু, বিসর্গর আগে ব্যঞ্জন বর্ণ আসতে পারবে না। ওই জন্য আমাদের দুইটা অপশন বাদ গিয়েছিল। ওই জন্য আমাদের কয়টা অপশন বাদ গিয়েছে? এই যে আমাদের দুইটা অপশন বাদ গিয়েছে। কোন কোনটা? এই যে ঘুঘু, ঘুঙ্গুর, ঘুটনি, ঘুটা, ঘুঘু, ঘুটা, ঘুটনি, ঘুঙ্গুর। কজ এখানে চন্দ্রবিন্দুর আগে ব্যঞ্জন বর্ণ আছে। চন্দ্রবিন্দুর আগে কি থাকবে? চন্দ্রবিন্দুর আগে থাকবে হইলো স্বরবর্ণ, তারপরে অনুস্বার, বিসর্গ, তারপরে হইলো চন্দ্রবিন্দু। আর চন্দ্রবিন্দুর পরে অবস্থান করবে কারা? চন্দ্রবিন্দুর পরে অবস্থান করবে হইলো আমাদের ব্যঞ্জন বর্ণগুলো। তো এই দুইটা আমাদের বাদ। তাহলে আমরা দেখলাম যে ঘুটা, ঘুটনি, ঘুটনি, ঘুটা। তো ঘুটা আগে হবে নাকি ঘুটনি আগে হবে? এটা তাহলে ঘ ঠিক আছে, হ্রস্বকার ঠিক আছে, তারপরে ট, চন্দ্রবিন্দু ঠিক আছে, ট ঠিক আছে দুইটার সাথে। এখন একটা হইলো ঘুটা আর একটা হইলো ঘুট। একটা হইলো স্বর অ আর একটা হইলো স্বর আ। স্বর আ আগে অবস্থান করতেছে, এই জন্য এটা হবে আমাদের কি? ঘুটনি। আর স্বর আ পরে অবস্থান করতেছে, এই জন্য আমাদের এটা হবে কি? ঘুটা। তো আমরা ওইটা সলভ করে ফেললাম। তারপরে আমরা দেখবো এখন, যেহেতু ঘুটা আর ঘুটনি দুটা শব্দের শুরুতেই ঘু রয়েছে, তার মানে এটা বর্ণনাক্রম আমরা নির্ধারণ করার জন্য ভাবতে হবে পরের শব্দটা কি, সরি পরের বর্ণনা কি রয়েছে। পরের বর্ণনা রয়েছে হইলো ট। এখন কথা হলো যে ট আগে হয় নাকি টা আগে হয়? অবশ্যই ট হয়। ট আগে হয় নাকি টা আগে হয়? আগে ট, তারপরে টা। স্বর অ, তারপরে হইলো স্বর আ। ট আগে হওয়ার কারণে এখানে ঘুটনি, এটা সঠিক উত্তর। আর ঘুটা আকার ছিল, ওই জন্য এটা পরে অবস্থান করতেছে, যার কারণে এটা ডি সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে, আশা করি তাহলে বিষয়টা বুঝতে পারছেন। অভিধান ক্রম আসলে যে কোনো জায়গায় আসতে পারে। অভিধান ক্রম বেশিরভাগ জাহাঙ্গীরনগরে আসে, আর জাহাঙ্গীরনগর স্পেশালি আজকের এই ক্লাসটা আর কি। এখন যেগুলো পড়াবো এটা সম্পূর্ণ জাহাঙ্গীরনগরের উপর ভিত্তি করে পড়ানো হবে। জাহাঙ্গীরনগরে এই ধরনের প্রশ্ন এসে থাকে, বাট এখন যদি অন্য ইউনিভার্সিটিতে আসে সেটা আমাদের করার কিছু নাই। আর বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি না, তবু আমাদের পড়তে হবে। তবু আমাদের কি পড়তে হবে, কখন কোথায় কোথা থেকে প্রশ্ন করবে এটা কিন্তু আমরা জানি না। তো আমরা এটা একটু দেখবো। তো ছন্দ, অক্ষর, পর্ব আর মাত্রা, এই শব্দগুলো আসলে কি আমরা একটু দেখি। ছন্দ, কাব্যের রসক্ষণ, শ্রুতি মধুর বাক্যের সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকেই বলা হয় কি? ছন্দ। ছন্দ মানে এই না যে রাকিব, সরি, সাদিয়া আপু গেল রাকিবকে কাদিয়া, এরকম যেটা আছে না, এটা কিন্তু ছন্দের মধ্যে পড়বে না। এটা হলো মিলিয়ে মিলিয়ে পড়া। আর ছন্দ কি? ছন্দ হলো সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস থাকতে হবে এখানে। এখানে থাকতে হবে কি? সুশৃঙ্খল ধ্বনি বিন্যাস। অক্ষর কি? অক্ষর তো আমরা জানি, ওই যে আমাদের স্বল্প প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারতেছি, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এরকম আর কি, এটা আমাদের অক্ষর। পর্ব কি? বাক্য বা পদের এক রস জ্যোতি আরেক রস জ্যোতি পর্যন্ত যতটুকু উচ্চারণ করা যায় বা বলা যায় সেটাই কি আমাদের পর্ব। যেমন কি এতক্ষণে অরিন্দম পহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম একটা পর্ব, পহিলা বিষাদে, এটা কিন্তু আমরা আরেক স্ট্যান্জা বা পর্বের মধ্যে ফেলতে পারি। তারপরে মাত্রা, মাত্রাটা আমরা একটু দেখবো, চলো। মাত্রা, একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয় তাকে মাত্রা বলে। বাংলায় মাত্রা সংখ্যার নির্দিষ্ট নয়, এক এক ছন্দে এক এক অক্ষরের মাত্রা সংখ্যা এক এক রকম হয়ে থাকে। মূলত এই মাত্রার ভিন্নতায় বাংলার ছন্দগুলোর ভিত্তি। বিভিন্ন ছন্দে মাত্রা গণনার রীতি বিভিন্ন ছন্দের আলোচনায় দেওয়া আছে। আচ্ছা, এখানে নিম্নে আলোচনা করবো আর কি। তো দেখ ভাই, কবিতা যেগুলো রচনা করা হয়েছে আমাদের বইয়ে যেগুলো আছে, এগুলোর এই যে আমাদের ছন্দ, মাত্রা সুন্দর করে বই থেকে কমপ্লিট করে নেবা। অবশ্যই প্রত্যেকটা বইয়ের কবিতা কোন ছন্দে রচিত দেওয়া আছে, ওটা দেখে ভালোভাবে পড়ে নেবা। প্রশ্ন যদি আসে ওখান থেকে আসে, তাহলে যে কোনো একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যেটা কোন ছন্দে রচিত বা এখানে কয়টা মাত্রা রয়েছে। আমার নেট সমস্যা।
আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই তাহলে। তো চলেন আমরা এটাই দেখবো। আমরা ক্লাসের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, আর 5-6 মিনিটের মতো ক্লাস হবে, তাহলে আমাদের শেষ। তো আমরা দেখি একটা বিষয়, ছন্দ মাত্রা যে ব্যাপারটা, অক্ষর অক্ষর আমাদের সলভ করা শেষ। এই ছন্দ মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে অক্ষরের দুইটা বিষয় আসবে, একটা হলো মুক্ত অক্ষর আর একটা হলো বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর যেগুলোকে বলা হবে সেগুলো হলো ভয়েল যুক্ত, বদ্ধ অক্ষর যেগুলো এগুলো হলো আমাদের কনসোনেন্ট যুক্ত, এইরকম আর কি। তো আমরা একটু দেখবো, তারপরে ছন্দ, এটা আমাদের ক্লিয়ার। কবিতার প্রাণ, কবিতার প্রাণই হইল কি ছন্দ। ছন্দ ছাড়া কিন্তু কবিতা হবে না। স্বরবৃত্ত, আমরা ছোটবেলায় যেগুলো বেশিরভাগ কবিতা পড়ে আসছি সবগুলোই প্রায় স্বরবৃত্ত। স্বরবৃত্তের মানটা নির্ধারণ করা থাকে। আর মাত্রাবৃত্ত স্বরবৃত্তর চাইতে একটু বেশি টান হয়ে থাকে আর কি, এটাকে আমরা মাত্রাবৃত্ত বলতে পারি। এটা হইলো আমাদের 4-4-4-6, আর এটা হলো 6-6-6-6-2, আমরা দেখবো কিছুক্ষণ পর। আর অক্ষরবৃত্তের কোনো নির্দিষ্ট রুলসই নাই, এটা বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন রকম করে উচ্চারণ করতে পারে। অক্ষরবৃত্তের যেটা আমাদের অক্ষরবৃত্ত নিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাইকেল মধুসূদন দত্ত, অমৃত অক্ষর যেটা আর কি। তো অক্ষরবৃত্তের কোনো নির্ধারণ কোনো কিছু নাই, বাট আমাদের স্বরবৃত্ত আর মাত্রাবৃত্তের নির্দিষ্ট রয়েছে। অক্ষরবৃত্তের ক্ষেত্রে মূল পর্ব যেটা, এটা মূলত 8 বা 10 অক্ষরের হয়ে থাকে, এটা আমরা নির্ধারণ করব। চলো, তো মাত্রার গঠনের ক্ষেত্রে আর একটা রুলস রয়েছে, এটা অবশ্যই জানতে হবে। এটা কি হবে আমাদের অবশ্যই জানতে হবে। দেখেন ভাই, আমি যতটুকু পর্যন্ত পড়াই এটুকু পর্যন্ত আপনি পড়েন, এটুকু পড়ে আপনার যদি মনে হয় যে আমি এটা নির্ধারণ করতে পারবো, আমার মাথার মধ্যে ঢুকে গেছে, তাহলে আমি বলবো যে এটা আপনি প্র্যাকটিস করেন। আর যদি মনে হয় যে না, আমি এই যে ছন্দ মাত্রা বিষয়টা বুঝতে পারতেছি না, তাহলে বলবো যে ভাই পরীক্ষা তোমার সামনে, এখন সি ইউনিটের অন্যান্য যে টপিকস গুলো আছে এগুলো ক্লিয়ার করো তুমি, আমি এটা বলবো আর কি। আর 5 মিনিট, আমাদের 5 মিনিট হলে শেষ। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আমাদের ছন্দ কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, বাট তিনটা হইলো আমাদের প্রধান, এই তিনটা সম্পর্কে আমরা জানবো। এই স্বরবৃত্তে যদি মুক্ত অক্ষর থাকে তার মান হবে 1, যদি স্বরবৃত্তে বদ্ধ অক্ষর থাকে তাহলে 1। তাহলে স্বরবৃত্তের ক্ষেত্রে যে কোনো অক্ষরের মান কত, যে কোনো অক্ষরের মান হলে 1। বর্ণনা কিন্তু অক্ষরের কথা বলছি আমি, স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারতেছো, বিশ্ব, এই যে মান, বিদ্যালয়, এরকম মানের কথা বলবো। দেখো, মাত্রাবৃত্তের ক্ষেত্রে যদি মুক্ত অক্ষর হয়, মানে ভয়েল যুক্ত যদি হয়, তাহলে সেটা আমাদের কি 1 মান। যদি বদ্ধ অক্ষর হয় তাহলে সেটার মান হইলো আমাদের 2। অক্ষরবৃত্তের ক্ষেত্রে মুক্ত অক্ষরের মান হইলো 1, অক্ষরবৃত্তের ক্ষেত্রে বদ্ধ অক্ষর যদি শুরুতে থাকে তাহলে 1, মধ্যে থাকলে 1, শেষে থাকলে 2, একক থাকলে হইলো 2। তাহলে অক্ষরবৃত্তের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলা রয়েছে, শুরুতে 1, মধ্যে 1, শেষে 2, এককে 2। আর একটা কিন্তু আমরা এখানে কমন খুঁজে পাচ্ছি, সেটা কি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত তিনটারই কিন্তু মুক্ত অক্ষরের মান কত? মুক্ত অক্ষরের মান কিন্তু 1। তিনটারই মুক্ত অক্ষরের মান কত? মুক্ত অক্ষরের মান হইলো 1 রয়েছে। জি জি, বুঝবেন না, এটা আমি জানি, বুঝবেন না, এটা হলো মান। আপনার যদি মনে হয় যে আপনি বুঝতেছেন না, তাহলে ক্লাস লেফট নিয়ে অন্য ক্লাসটা আপনি করতে পারেন বা অন্য পড়া পড়তে পারেন। বিকজ এটা একটু কঠিন টপিকস, এটা আপনার প্রথমবারে বুঝতে পারবেন না, এটা আপনার রেকর্ড করতে হবে, 3-4 বার করতে হবে। আমার নিজের সময় আমি মনে হয় 10 বারের উপর করছি এই নিজের ক্লাসটা আর কি। হ্যাঁ, যাদের হচ্ছে না তারা স্কিপ করে চলে যান আর কি। আর প্রথমে একটু দেখেন যে এর মধ্যে আসলে কি কি আছে, যদি আপনি ইজিলি মনে করতে পারেন যে না এটা আমি পারবো, তাহলে হয়ে গেল। আর যারা ক্লাস করবে আসলে তারা ওয়েট করে আছেন কখন এই বিষয়গুলো বলবো, আমি শুধু তাদের জন্যই। আচ্ছা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তারপরে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই তিনটা যদি আমরা সলভ করতে পারি তাহলে একটা ধারণা পেয়ে যাব মোটামুটি, যে এটা আসলে কিভাবে নির্ণয় করা হয়। আমরা একটু দেখবো, চলো। এটা নির্ণয়ের প্রথম ধাপ হইলো আমাদের বাংলিশে লিখতে হবে। প্রথম ধাপ কি আমাদের? প্রথম ধাপ হইলো বাংলিশে লিখতে হবে। আমি লিখতেছি, তোমরা এরকম করে লিখতে পারো। আগে প্রথমে লেখা হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আমরা এখন লিখবো বাঁশ, এটা আমাদের ইংলিশে লিখতে হবে, বাংলিশ, বাঁশ। তারপরে বাগানের, BAGA, বাগা, NER, বাগানের। তারপরে মাথার উপর, MATHAR, মাথার। তারপরে উপর, ওপর, ওপর। তারপরে হলো চাঁদ উঠেছে ওই, চাঁদ। এই যে আমাদের চাঁদ উঠেছে ওই, এই যে আমরা ওই পেলাম। তাহলে পর্ব যদি আমরা একটু এখানে খুঁজি তাহলে আমরা কি পাই এখানে? বাঁশবাগানের, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আমরা এরকম খুঁজে পেলাম এখানে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। তো এই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এটা আমরা এখন খুঁজে বের করবো। আমি ব্ল্যাকটা নেই। বাঁশবাগানের, বাঁশ, এখানে কয়টা ভাওয়েল রয়েছে? একটা ভাওয়েল রয়েছে, এটা হলো আমাদের একটা অক্ষর। একটা অক্ষর যেটা, এটা এই সাইন, এরকম। এই সাইনটা একটু ভুল আছে এখানে, এরকম সাইন যেটা আমাদের আন্ডারস্কোর যেটা বলা হয়, আন্ডারলাইন যে সাইনটা, এটা আমাদের পদ্ম অক্ষর দ্বারা বোঝাবো। তারপর আমরা কি পাচ্ছি এখানে? বা গানের, এখানে আমরা কিন্তু 3টা অক্ষর পাচ্ছি, বা গা নের, বা গা নের। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? বা, বা ভাওয়েল রয়েছে, এটা আমাদের কি অক্ষর? এটা কিন্তু আমাদের হইলো মুক্ত অক্ষর।
মুক্ত অক্ষরের সাইন হলো এরকম, এই যে আমাদের ইউনিয়ন সাইন যেটা, বা গা, গা। তারপরে আমাদের নের, নের শেষে কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে, এই যে আমাদের একটা ডান কনসোনেন্ট। তারপরে মা থার, মা থার দুইটা শব্দ রয়েছে, মা থার, তাহলে এখানে রয়েছে মা, এটা আমাদের কি মুক্ত অক্ষর ইউনিয়ন সাইন, থার এটা আমাদের বদ্ধ অক্ষর আন্ডারলাইন সাইন। তারপরে ও পর, কি রয়েছে আমাদের ও পর, এই যে ও পর ইউনিয়ন সাইন পর, তারপরে কি আমাদের এখানে আমরা দিলাম কি আমাদের যে বদ্ধ অক্ষর সাইন যেটা ওইটা আমরা দিয়ে দিলাম। তারপরে চাঁদ, চাঁদের এখানে কি পাচ্ছি আমরা, একটা ভয়েল পাচ্ছি, তার মানে একটা শব্দ, এন্ড এটা বদ্ধ অক্ষর কারণ এখানে শেষে কনসোনেন্ট রয়েছে, চাঁদ, চাঁদ। তারপরে উ চে সে, উ চে সে, ভয়েল কয়টা রয়েছে এখানে, ইউ আছে, ই আছে, আবার একটা কি রয়েছে, ই রয়েছে, বাট তার আগে কি রয়েছে, সি আছে এখানে। উ চে সে, একটা দুইটা তিনটা, উ কি আমাদের, উ হলো আমাদের মুক্ত অক্ষর ইউনিয়ন, তারপর ছে এটা আমাদের মুক্ত অক্ষর ইউনিয়ন, সে এটা আমাদের কি ইউনিয়ন। তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি হলো দুইটা ভয়েল পরপর রয়েছে। আমি যখন আমাদের অক্ষর সম্পর্কে ধারণা দিচ্ছিলাম তখন আমরা কি দেখছিলাম, দুইটা ভয়েল পরপর থাকলে আমরা একটাই ধরবো। যেমন উদাহরণটা আমাদের কি ছিল, বোনাই, তারপরে কি ছিল আমাদের ভাই, এরকম এগুলোতে কি রয়েছে, ভাই এখানে রয়েছে একটা অক্ষর, এ আই দুইটা ভয়েল পাশাপাশি থাকলে আমরা একটা ধরছি, বোনাই, এ আই দুইটা ভয়েল পাশাপাশি থাকলে আমরা একটা ধরছি, এখানে ছিল একটা অক্ষর, এখানে ছিল দুইটা অক্ষর, বো নাই ভাই। কিন্তু যখন আমরা একটা লাইন দিয়ে সেটার মাত্রা নির্ধারণ করব তখন আমাদের দুইটা থাকলে দুইটাই ধরতে হবে, ওই এখানে দুইটাই কিন্তু আমাদের মুক্ত অক্ষর। এখন কথা হইলো আমরা এটার মান বসাবো। আমরা কি করব এখন, এটার মান বসাবো, মানটা আমাদের একটু দেখতে হবে। তো আমরা দেখেন, আমরা জানি কিন্তু বিভিন্নটার বিভিন্ন মান রয়েছে। তো প্রথমে আমরা স্বরবৃত্ত যেটা আছে না, স্বরবৃত্তর দুইটার মানই হইলো এক করে, স্বরবৃত্তর যে মানটা রয়েছে সে মানটা একটু আমরা ফলাই দেখি তো, এটাকে আমরা আনসার করতে পারি, এটাকে আমাদের হয়। আচ্ছা যদি আমরা ফলাই, এখানে কত পাচ্ছি আমরা, এক, এখানে এক, এখানে এক, এখানে এক, এক দুই তিন। তারপরে আমরা যদি দেখি এখানে বাঁশ বাগানের, তারপরে আমাদের মাথার উপর এক, 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 তারপর এক, এক। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি কি জানেন, বিষয় দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার। আমাদের মনে আছে স্বরবৃত্তের ওইটা যে ছন্দ যেটা ছিল এটা কিরকম টাইপ হবে, চার 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 দুই এরকম টাইপ হবে। আচ্ছা ভাই আমরা তাহলে প্রথমে ওটাই কিসের জন্য দিব, আমরা যদি এর মধ্যে যাই আর কি, মাত্রাবৃত্তের মধ্যে যাই, দেখা যদি ট্রাই করি তাহলে কি হবে আমরা একটু দেখি তো। তাহলে মাত্রাবৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, মাত্রাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম যে বদ্ধ অক্ষর যেটা ওটার মান কত হবে, ওটার মান হবে দুই। আচ্ছা বদ্ধ অক্ষর এখানে কি কি রয়েছে আমাদের, এখানে এ একটা রয়েছে, এই যে আমাদের এ একটা রয়েছে এখানে, তারপরে এখানে এ একটা রয়েছে। তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এগুলোর মান কত করে ধরতে হবে, দুই করে ধরতে হবে। আচ্ছা নিচে টান দিলাম দুই, এটার মান আমাদের কত, দুই। তার কত হচ্ছে, দুই দুই চার, পাঁচ ছয়, আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দাঁড়ান ওয়েট ওয়েট। আচ্ছা বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আচ্ছা এটা ঠিক আছে, আমাদের ছয় মিল দিচ্ছে, আমরা পরেরটা দেখি তো ছয় কি মিলে কিনা। এটা আমার কি রয়েছে, মা থার, থার রয়েছে এখানে আমাদের কত হচ্ছে, দুই হয়ে যাচ্ছে, ও তারপর রয়েছে আমাদের কত, পর রয়েছে। তারপরে আমাদের কি দেখতে পাচ্ছি এখানে, চাঁদ উঠেছে ওই, চাঁদ যদি আমরা এখানে দুই ধরি, চাঁদ, তারপরে উ ছেছে, এখানে আমার সবগুলো এক, এক দুই তিন চার পাঁচ। এই যে আমরা একটা অমিল খুঁজে পাইলাম, যে কোনো একটা লাইনে বা পর্বে গিয়ে আপনি কি খুঁজে পাবেন, অমিল খুঁজে পাবেন। এখানেও ছয়টা হয়েছে, এখানেও ছয়টা হয়েছে, বাট এখানে কয়টা হচ্ছে আমাদের, এখানে হচ্ছিল পাঁচটা। আমি এটা রিপিট করবো আবার, এখানে আমাদের হচ্ছে পাঁচটা, তাহলে পাঁচ হবে না, আমাদের কি কি হওয়া লাগবে, ছয় 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 ছয়, তারপরে হওয়া লাগবে দুই, তার মানে এটা আমাদের হচ্ছে না। আর যেহেতু এটা সর্বোচ্চ ছয় পর্যন্ত গেছে, তাহলে আমাদের অক্ষরবৃত্ত যেটা, অক্ষরবৃত্তের পর্ব কত, অক্ষরবৃত্তের পর্ব হইলো ৮ বা ১০। অক্ষরবৃত্তের পর্ব কত, অক্ষরবৃত্তের পর্ব হইলো ৮ বা ১০, ৮ বা ১০ এর ধারে কাছে যাবে না, এটা সর্বোচ্চ হইলো ৬, ৬ হইতো কিন্তু এক জায়গায় যেটা ৫ হয়ে গেছে, এই জন্য এটা আমাদের কি হবে না, অক্ষরবৃত্তের মধ্যে পড়বে না, এটা আমাদের স্বরবৃত্ত ৪ ৪ ৪ ২ এটার মধ্যে পড়ে যাবে। আমি আবার রিপিট করতেছি এটা, আমরা সর্বপ্রথম কি করব, বাঁশের বাংলিশ লিখবো, বি এ এস এইচ বাঁশ, তারপরে বাগানের, বি এ জি এ এন ই আর, বাগানের, মাথার, এম এ টি এইচ এ আর, মাথার, তারপরে হলো আমাদের উপর, উপর, তারপরে হলো আমাদের কি চাঁদ, এই যে আমাদের চাঁদ, উঠেছে, উঠেছে যেভাবে লিখি সমস্যা নেই, ওই, তারপরে আমাদের কি ওই। আমরা এখানে কি খুঁজবো, আমরা এখানে খুঁজবো হইলো যে অক্ষর কয়টা রয়েছে, বাঁশ বাগান একটাই ভাওয়াল রয়েছে, এখানে আমাদের একটা অক্ষর খুঁজে পাচ্ছি, আর অক্ষরটা কি বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর সাইন এরকম। তাহলে বা গানের, বা গানের তিনটা আমরা খুঁজে পাচ্ছি, এটা আমাদের ইউনিয়ন, এটাও ইউনিয়ন, আর এটা আমাদের কি বদ্ধ অক্ষর, এটাও কি আমাদের, এটা হইলো আমাদের বদ্ধ অক্ষর। তারপরে হইলো বাঁশ বাগানের শেষ, মাথার উপর, মা থার, এখানে আমরা দুইটা পাচ্ছি, মা থার, মা থার, মা হইলো কি আমাদের, মা হইলো ইউনিয়ন, থার হইলো কি, থার হইলো বদ্ধ অক্ষর, বাঁশ বাগানে মাথার উপর। তারপর আমরা এখানে যাব,
এই যে আমাদের কি উ পর, দুইটা ভয়েল রয়েছে, উ পর, একটা হইলো কি আমাদের ইউনিয়ন আর একটা হইলো আমাদের বদ্ধ অক্ষর। তো এই দুইটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে 1 2 3 4 যদি আমরা প্রত্যেকটার মান 1 করে ধরি তাহলেও কিন্তু আমরা ইজিলি এটা বের করতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো, ইজিলি এটা বের করতে পারবো। কিন্তু এটার মান যদি আমরা 2 করে ধরি, যদি আমরা কোনটার মান 2 করে ধরি, বদ্ধ অক্ষর যেটা আমাদের এর মধ্যে পড়ে যায় আর কি, মাত্রাবৃত্তের মধ্যে পড়ে, সেইভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা দেখবো এই যে আমাদের চাঁদ উঠেছে, চাঁদ, এখানে কত আমাদের চাঁদ, এখানে হইলো আমাদের এটা বদ্ধ অক্ষর। তারপরে আমাদের উ, তারপরে হইলো আমাদের ছে, তারপরে আমাদের হইলো সে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 1 2 3, এখানে পাচ্ছি হইলো আমাদের চাঁদ, এটা আমাদের বদ্ধ অক্ষর 2, এখানে আমরা পাচ্ছি হলো 5। এটা আমাদের মাত্রাবৃত্ত হইতো, বাট কি হয়েছে, এটা 6 যোগ 6 যোগ 5 যোগ 2 হয়েছে, যার কারণে এটা আমাদের কি হবে না, মাত্রাবৃত্তর মধ্যে পড়বে না। সেই কারণে আমাদের নিজে থেকে এই মানগুলো বসাতে হবে, 4 যোগ 4 যোগ 4 ইকুয়ালস টু 2। দেখছেন ব্যাপারটা, এখানে কিন্তু সম্পূর্ণ সব নিজের উপর করতে হবে। আপনাকে নিজে এটার উপর প্রথমে মাত্রাবৃত্তের এক্সপেরিমেন্ট করতে হবে, স্বরবৃত্তের এক্সপেরিমেন্ট করতে হবে, অক্ষরবৃত্তের এক্সপেরিমেন্ট করতে হবে, নিজেই মান বসাতে হবে, মানগুলো দেখতে হবে। এই জন্য আমি এটা বললাম, যদি আপনার মাথার মধ্যে এটা না ধরে তাহলে এটা পরীক্ষার জন্য প্র্যাকটিস করার দরকার নাই। আর আপনি যদি ইজিলি বুঝতে পারেন বা কবিতার যদি কোনো একটা সহজ লাইন তুলে দেওয়া থাকে তাহলে আপনি ইজিলি এটা করতে পারবেন, যদি আপনার হাতে সময় থাকে। আর এটা আপনি যদি 4-5 বার প্র্যাকটিস করেন তাহলে আপনার মধ্যে ইজিলি মাথার মধ্যে চলে আসবে যে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই এরকম করে আর কি ইজিলি ব্যাপারটা চলে আসবে। 2-3টার মধ্যে যেইটাই আপনার যে কোনো একটা সূত্রে পড়ে যাবে, একটা সূত্রে মিল খেয়ে যাবে। দেখেন আপনি যখন প্রথম 2টা নির্ধারণ করেছেন, 3টাতে যাই দেখলেন একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5, আর 5 দিয়ে তো কোনো হচ্ছে না, 5 দিয়ে হবে না, এই জন্য এটা 4 দিয়ে করতে হবে, এরকম আর কি। চলেন আরো রয়েছে, যারা পারবেন, মনে হচ্ছে যে পারবেন, তারা করেন ক্লাসটা। এন্ড আমরা একটু দেখবো, আরো আমাদের কয়েকটা নির্ধারণ করবো সবগুলো। আমাদের সর্বৃত্ত ওটা হয়ে গেল, এখন আমরা দেখবো এটা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, আমরা পর্বে ভাগ করে নিয়েছি। তারপর আমরা একটু দেখবো এইখানে, এখানে আমরা একটু দেখবো এইখানে কয়টা ভয়েল রয়েছে, 1 2 3, তারপরে এখানে কয়টা অক্ষর রয়েছে, 3টা অক্ষর রয়েছে। এইখানে প্রত্যেকটা শব্দের শেষে কি রয়েছে, অক্ষরের শেষে কি রয়েছে, ভয়েল রয়েছে। তার মানে কি, তার মানে হইলো এখানে প্রত্যেকটা অক্ষরই হইলো মুক্ত অক্ষর, প্রত্যেকটা অক্ষরই কি আমাদের মুক্ত অক্ষর, প্রত্যেকটা অক্ষর আমাদের মুক্ত অক্ষর। আর মুক্ত অক্ষরের মানগুলো আমরা বের করবো, এন্ড এটার হইলো এটাই নিয়ম, তাছাড়া কোনো উপায় নাই এটার। এই খা নে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তাহলে প্রত্যেকটা আমাদের কি এখানে মুক্ত অক্ষর। আর পাশাপাশি 2টা ভয়েল থাকলেও সেটা কি করতে হবে, 2টাই ধরতে হবে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের এই যে ইউনিয়ন সাইন দিয়ে দিলাম। তারপর তোর, এখানে কয়টা ভয়েল রয়েছে, একটা ভয়েল রয়েছে, এন্ড তোর যেটা শেষ হয়েছে কি দিয়ে, এটা শেষ হয়েছে কনসোনেন্ট দিয়ে। কনসোনেন্ট দিয়ে শেষ হওয়ার কারণে এখানে অক্ষর কয়টা হবে, একটা অক্ষর হবে, একটা অক্ষর হবে। আমাদের 112 থেকে 55 চলে আসছে, বাকি জন বলছে না ভাই এটা আমার হবে না, বাকি যেটুকু পড়াইছেন সেগুলো হয়ে যাবে। জি, বাংলিশ লিখে তারপর আবার কি করতে হবে, বাংলিশ লিখে আবার মুক্ত অক্ষর বদ্ধ অক্ষর খুঁজতে হবে। মুক্ত অক্ষর বদ্ধ অক্ষরের মান আবার এই অনুযায়ী সাজাতে হবে, যে স্বরবৃত্ত হলে মুক্ত অক্ষর বদ্ধ অক্ষরের মান 2টাই হবে 1 1 করে। মাত্রাবৃত্ত যদি হয় তাহলে একটার 1 হবে আর একটা 2 হবে। অক্ষরবৃত্ত যদি হয় তাহলে বদ্ধ অক্ষর যদি শুরুতে থাকে 1, মধ্যে থাকলে 1, শেষে থাকলে 2, এককে থাকলে 2। এটা একটু বিভিন্ন ঝামেলা আছে আর কি। আচ্ছা, যাই হোক, যেহেতু নিতে দেওয়া হয়েছে ব্যাপারটা আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। এখন হয়তো বা না পারলেও পরবর্তীতে আপনার জীবনে কখনো কাজে লাগবে। তারপরে দাদির কবর, দাদির এখানে কয়টা অক্ষর রয়েছে, 2টা অক্ষর রয়েছে। দা যেটা, এটা কি, এটা হলো ইউনিয়ন, এটা আমাদের মুক্ত অক্ষর, প্লাস এখানে ভয়েল রয়েছে। তারপরে দা দীর, দীর যেটা এই শব্দের সাথে কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে, দা দীর, তাহলে এটা হবে আমাদের কি, এই যে আমাদের আন্ডারলাইন সাইন। তারপরে কবর, কবর বানান আপনি যেভাবে ইচ্ছে লিখতে পারেন, কবর এমনেও লিখতে পারেন, কবর এমনেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কজ এ এবং ও দুইটাই কি আমাদের ভয়েল। ক, এটা আমাদের কি মুক্ত অক্ষর, কজ এর শেষে কি রয়েছে, ভয়েল রয়েছে। আর বর যেটা, এটা আমাদের কি বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর আমাদের আন্ডারলাইন। তারপরে ডালিম গাছের, ডালিম, 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 ডা এটা আমাদের কি মুক্ত অক্ষর, লিম এটা কি আমাদের, এটা আমাদের হইলো বদ্ধ অক্ষর। তারপর হলো গা সের, গা এটা আমাদের হইলো মুক্ত অক্ষর, সের এটা হইলো আমাদের বদ্ধ অক্ষর। তলে, তলে, এই যে তলে 2টা ভয়েল রয়েছে, 2টা অক্ষর, দুইটাই কি আমাদের এখানে, দুইটাই হইলো মুক্ত অক্ষর, দুইটাই কি আমাদের, 2টা অক্ষর হইলো আমাদের মুক্ত অক্ষর। জি জি, বাংলিশের উপকারিতা অপরিসীম, বাংলিশ না জানলে এটা আপনি পারবেনই না, তো আপনাকে অবশ্যই জানতে হবে এটা। তলে, কাহিনী আমাদের শেষ, সবকিছু কাহিনী শেষ। এখন আমাদের কি হবে, এখন আমরা সর্বপ্রথম যেটার উপর ফলাবো সেটা কি, সেটা হলো স্বরবৃত্ত। স্বরবৃত্তের মান হইলো সবগুলো 1, সবগুলোর মান যদি আমরা 1 1 করে দিই তাহলে কি হয় দেখি তো, 1 1 1 1 1 1 2 3 4 5, তাই 5 দিয়ে কোনো কিছু হচ্ছে না,
5 দিয়ে কি হবে না, আমাদের কোনো কিছু হবে না, আমাদের হওয়া লাগবে 4 বা 6 বা 8 বা 10, এটার মধ্যে থাকতে হবে। আচ্ছা, তো আমি যদি দেখেন এখানে হচ্ছে না, তাহলে তাহলে আমরা কি নিচেরটাকে দেখতে পারি? মাত্রাবৃত্তের বদ্ধ অক্ষরের মান কত? বদ্ধ অক্ষরের মান হলো 2। এখানে মুক্ত অক্ষর কোনটা কোনটা রয়েছে? এটা মুক্ত অক্ষর, এটা মুক্ত অক্ষর, এটা মুক্ত অক্ষর, এটা মুক্ত অক্ষর, এটা হলো বদ্ধ অক্ষর। তাহলে ঠিক কত পাচ্ছি আমরা? 1 2 3 4, এটা থেকে যদি আমরা 2 ধরি তাহলে কত হচ্ছে আমাদের? 6 হচ্ছে। আচ্ছা, কিভাবে লিখি? এই যে আমাদের এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, আর এটা যদি আমরা বদ্ধ অক্ষর ধরি, মাত্রাবৃত্তের বদ্ধ অক্ষরের মান হইলো কত আমাদের? 2। বদ্ধ অক্ষরের মান কত? 2। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 1 2 3 4 5 6। তাহলে আমরা একটা স্ট্যান্ডের মধ্যে ফালান পারতেছি। আর এই 6 বের করার পর আপনি ডিরেক্ট একেবারে মাত্রাবৃত্তের মধ্যে দাগাই দিতে পারবেন, কারণ কস তেমন একটা কঠিন তারা দিবে না, মিলে যাবে। তারপরে দাদির, তাহলে আমাদের এখানে দাদির এখানে বদ্ধ অক্ষর কয়টা রয়েছে? একটা রয়েছে। দাদির এটার মান কত ধরতে হবে আমাদের? 2। তাহলে 2 আর 1 কত হইলো আমাদের? এখানে 3 হইলো। এখানে কি রয়েছে? একটা ইউনিয়ন আর একটা হইলো আমাদের আন্ডারলাইন। তাহলে এখানে 1 আর এখানে হইলো 2। তাহলে 2 আর 1 3, 3 আর 2 কত হইলো আমাদের? 5, 5 আর 1 কত হইলো আমাদের? 6। তারপর যদি আমরা নেক্সট দেখি ডালিম, এখানে বদ্ধ অক্ষর কত রয়েছে? বদ্ধ অক্ষর রয়েছে আমাদের 2, এখানে রয়েছে হইলো 1, এখানেও সেম, প্রথমে হইলো 1, তারপর হইলো আমাদের 2। তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 কত আমাদের? 6। তারপরে তলে যেটা, তলের এখানে দুইটাই হবে, ত তারপরে হইলো আমাদের লে। তলের এখানে কত? 1, তলে লের এখানে হইলো 1, কস এটা আমাদের কি? এটা হলো মুক্ত অক্ষর। মুক্ত অক্ষরের মান সবসময় 1 হয়ে থাকে, তাহলে এখানে 1 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 6, তারপরে 6 আর 2, এটা কিন্তু আমরা ইজিলি এখানে খুঁজে বের করতে পারতেছি। ইজিলি কিন্তু আমরা খুঁজে বের করতে পারতেছি। এই জন্য বললাম যে 4-5টা যদি আপনি যখন করবেন আর কি, তখন এটা ইজিলি বুঝতে পারবেন। এটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন, তাহলে আমাদের কাহিনী কিন্তু শেষ। আমি মনে করি পরীক্ষায় আসলে সরবৃত্ত মাত্রাবৃত্ত এই দুটার মধ্যে আসবে। আপনি যখন দেখবেন যে সরবৃত্ত মাত্রাবৃত্ত একটার মধ্যে ফালাতে পারতেছেন না, তখন আপনি অক্ষরবৃত্তকে দাগায় আসবেন। আচ্ছা, তারপরে আমরা দেখবো এখন আরেকটা লাইন রয়েছে, সেটা কি? সেটা হইলো আমাদের এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে দুইটা পর্বে আমরা ভাগ করেছি। তো আমরা এখন এতক্ষণে এটা লিখবো আমরা এতক্ষণে। এ পাইছি একটা, ও পাইছি, তো খ, খ পাইছি, নে পাইছি, 1 2 3 4। তাহলে এখানে 4টা ভয়েল রয়েছে। 4টা ভয়েল মানে 4টা অক্ষর রয়েছে। এখন এই 4টা অক্ষরের মধ্যে মুক্ত অক্ষর কয়টা, বদ্ধ অক্ষর কয়টা, এটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখবো এটাকে আমাদের মুক্ত অক্ষর। তোক, তোক কি? তোক হইলো আমাদের বদ্ধ অক্ষর। তারপরে খ, খ কি আমাদের মুক্ত অক্ষর। নে কি? নে হইলো আমাদের মুক্ত অক্ষর। কস এগুলোর সাথে ভাওয়েল রয়েছে এতক্ষণে। তারপরে ও ঋণ দম, ও ঋণ দম, ও কি? ও হইলো আমাদের মুক্ত অক্ষর, ইউনিয়ন, ঋণ বদ্ধ অক্ষর আন্ডারলাইন, দম এটাও কি আমাদের বদ্ধ অক্ষর। তাহলে আমরা কি দেখলাম? এতক্ষণে অরিন্দম, এটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, আমরা পুরোটা বের করতে পারবো না, আমাদের হাতে সময় খুবই কম। আর দেখি তো এটার মধ্যে কিছু মিল খুঁজে পাই কিনা। তাহলে এখানে কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে এটার মান যদি আপনি 1 করে বসান তাহলে কি হবে? কখনো হবে না। তাহলে সরবৃত্ত এখানে আগেই হবে না, বাদ। মাত্রাবৃত্তের বদ্ধ অক্ষরে 2 হয়। বদ্ধ অক্ষর কয়টা রয়েছে এখানে? একটা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। দেখি তো আমরা 1, তারপর 3 4, তারপরে 5 6 7 8 9 10। আচ্ছা, মিলতিছে তো, মিলতিছে। কত হয়েছে এখানে? 10 হয়েছে। 10 এর সাথে কি মিলে আমরা একটু দেখি তো। 10 এর সাথে এখানে আমরা আমাদের অক্ষরবৃত্ত ছিল 8 বা 10 পরে, ওটার সাথে মিল ছিল। আর মাত্রাবৃত্তের কি ছিল? মাত্রাবৃত্ত ছিল হলো 6। তাহলে এই যে আমি রুলস যেটা ফলো করলাম, 2 2 করে বসালাম, 2 2 করে বসায় এটা কিন্তু আমাদের হয় নাই। 2 2 তাহলে হবে না, তাহলে আমরা 2ও বসাতে পারবো না। এই 2ও তাহলে আমাদের ক্যান্সেল। এই 2ও কি আমাদের ক্যান্সেল? 2 আমাদের ক্যান্সেল। আমি একটু মিশিয়ে দিচ্ছি। 2 যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে আর কি থাকতেছে? একটা মতো থাকতেছে অক্ষরবৃত্ত, 3টা প্রধানের মধ্যে। অক্ষরবৃত্তের ক্ষেত্রে আমরা মিলাই দেখি তো। প্রথমত মুক্ত অক্ষরের সবগুলোর মান 1। মুক্ত অক্ষর সবগুলোর মান 1, কাহিনী শেষ। 1 1 1, এই 1 2 3 4। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। 4 আমরা পেয়ে গেছি। এখন আমাদের কত হওয়া লাগবে? হয় 8 হওয়া লাগবে, না হলে কত হওয়া লাগবে? 10 হওয়া লাগবে। আমরা একটু দেখবো। তোক, তোক কি? ত্বক হইলো বদ্ধ অক্ষর। যেহেতু সরবৃত্ত এন্ড মাত্রাবৃত্ত দুইটাতেই আমরা কি করতে পারি নাই, আমরা ফলপ্রসূ করতে পারি নাই, তাহলে আমরা দেখবো অক্ষরবৃত্তের ক্ষেত্রে। অক্ষরবৃত্তে যদি শুরুতে বদ্ধ অক্ষর থাকে তাহলে মান কত? 1। এই যে ত্বক, ত্বক কোথায় রয়েছে? ত্বক কি শুরুতে নাই? শুরুতে রয়েছে, তাহলে মান কত? মান হইলো 1। তারপরে থোক, এটা আমরা দেখলাম আমাদের ত্বক আমাদের শেষ। এখন আমরা দেখবো খোনে, দুইটা আমরা বের করে ফেলছি, 1 1 করে হবে। ও ঋণ দম, এটা আমরা দেখবো। অ আবার ঋণ আর হইলো দম, এই দুইটা রয়েছে। এই যে ও ঋণ দম, এই দুইটার মান আমরা একটু বের করব। অক্ষরবৃত্তের ক্ষেত্রে বদ্ধ অক্ষর যদি মাঝখানে হয় তাহলেও মান কত? তাহলেও মান হইলো 1। ও ঋণ, ঋণটা কোথায় রয়েছে? মাঝ রয়েছে, মাঝখানে রয়েছে না? ও আর দমের মাঝখানে রয়েছে ঋণটা, এটার মান কত? এটার মান হলো 1। আর দম যে এটা কোথায় রয়েছে?
দম রয়েছে শেষে, শেষে থাকলে মান কত হয়? শেষে থাকলে মান হয় হইলো 2, শেষে থাকলে আমাদের এই যে মান 2। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে এতক্ষণে অরিন্দম। তাহলে কত দেখলাম এখানে? 1 2 3 4 5 6 7 8, এই যে আমরা 8 পেয়ে গেছি। আমরা পেয়ে গেছি কি 8। মূল পর্ব অক্ষর ভিত্তিতে সবসময় 8 বা 10 এর হয়ে থাকে, 8 বা 10 এর হয়ে থাকে, এরকমই তাদের হবে এটা। তাহলে 8 বা 10 এটা আমাদের হবে। তাহলে এতক্ষণে অরিন্দম পহিলা বিষাদে, এটা সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের বাংলিশে লিখতে হবে। বাংলিশে লেখার পর অক্ষর নির্ধারণ করতে হবে, অক্ষরটা কি মুক্ত অক্ষর নাকি বদ্ধ অক্ষর এটা নির্ণয় করা লাগবে। তারপরে আপনি বের করতে পারবেন যে এটা কোন ছন্দে রচিত। এখান থেকে দুই রকমের প্রশ্ন হয়ে থাকবে। লাইন দিয়ে আপনাকে তুলে দিতে পারবে যে এইটা কত মাত্রার কবিতা, বা কত মাত্রার কবিতা না দিয়ে এটা কোন ছন্দে রচিত। কোন ছন্দে রচিত এই প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা আসতে পারে সরাসরি ইন্টারের যে বইটা আছে সেখান থেকে আসতে পারে। সেখান থেকে যদি না আসে তাহলে যে কোনো একটা লাইন তুলে দিয়ে বলবে যে এই লাইন কোন ছন্দে রচিত, তখন আপনাকে মাত্রা এবং ছন্দ বের করতে হবে। আমি আপনাকে বলবো যে আপনার এমসিকিউ দাগানোর পর যদি কোশ্চেনটা আসে আর কি, এক্সট্রা যদি টাইম থাকে তখন আপনি এটা নিয়ে ভাবতে পারেন। প্রথমেই কখনোই এটা নিয়ে ভাবতে যাবেন না, কজ এখানে অনেকগুলো কাজ আছে। নর্মালি অন্যান্য এমসিকিউ আপনি এক নজরে অ্যান্সার করতে পারলেও এখানে অনেকগুলো কাজ রয়েছে। আপনাকে বাংলিশ লিখতে হবে, মুক্ত অক্ষর বদ্ধ অক্ষর, আগে অক্ষর খুঁজতে হবে, মুক্ত অক্ষর বদ্ধ অক্ষর খুঁজতে হবে, তারপরে মান বসাতে হবে। এই 4টা ভাবে আপনাকে কাজ করতে হবে। সো এটা অনেক কঠিন একটা টপিক। আর এই টপিক থেকে গত 2-3 বছরে প্রশ্ন আসে নাই। নর্মালি অভিধান ক্রম, তারপরে হইলো উপাদান উপকরণ অক্ষর, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। সো এটাই কমপ্লিট করবেন, তারপরে আপনি এটা একটু দেখবেন। যেহেতু আজকে ক্লাসের মধ্যে দেওয়া ছিল এটা যাদের জন্য ইম্পর্টেন্ট হিসেবে দেখানো হয়েছে, সেই জন্য ক্লাসটা নেওয়া। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, তাহলে বুঝতে পারছেন যেহেতু, তাহলে থ্যাংক ইউ। এই যে ছন্দ কিন্তু আমরা এভাবে ইজিলি এটা বের করতে পারবো। তো এই পর্যন্তই মূলত আমাদের ক্লাস ছিল। এখন অলংকার, অলংকারটা আসলে ছন্দের চাইতেও মাত্রা চাইতেও আরো বেশি কঠিন। এখন দেখি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আর কঠিন বলে যে আপনাদেরকে ভয় দেখাচ্ছি এমন আসলে না, এটা আসলে এক প্রকার কঠিনই। অলংকার, মানুষ স্বভাবতই সুন্দরের পূজারী। মানুষ কিসের পূজারী? সুন্দরের পূজারী। এটা সত্য কথা ভাই, আপনি বিশ্বাস করেন বা না করেন, ডিপার্টমেন্ট হোক যেখানে হোক সব সময় সুন্দর যারা রয়েছে, একটু স্মার্ট যারা রয়েছে তাদের কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় সবচেয়ে বেশি আর কি। এটা থাকবেই, রেসিস্ট সব জায়গায় রয়েছে। আচ্ছা, আমরা দেখবো এটা মানুষ সবসময় সুন্দরের পূজারী আর কি। অলংকারটা আসলে কি? অলংকার অর্থ কি? অলংকার অর্থ হইলো ভূষণ বা গহনা বা গয়না, যেটা আর কি মেয়েরা যে গয়নাগুলো পরে থাকে এটাই কি, এটাই হইলো অলংকার। অহংকার কিন্তু আমার না, এটাই কি, এটাই হইলো আমাদের অলংকার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাদিয়া আপু, সাদিয়া আপু, হ্যাঁ সাদিয়া আপু হইলো রাকিব ভাইয়ের অলংকার। আচ্ছা, তো দৈহিক সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য যে এক ধরনের পোষণ ব্যবহার করা হয়ে থাকে তাকেই কি বলা হয়? তাকেই দেহের অলংকার বলা হয়। ঠিক সেম ভাবে কবিরা কাব্যে দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য যে বিশেষ ভূষণ ব্যবহার করে থাকেন তাকেই বলা হয় হইল কাব্যের অলংকার। একটা কবিতায় অলংকার রয়েছে, ছন্দ রয়েছে, মাত্রা রয়েছে, বিভিন্ন কিছুর উপর নির্ভর করে একটা কবিতা রচিত হয়। এই যে তোমার আমার মতো হুদা একটা কবিতা লিখলাম, কবিতা লিখে বই মেলায় প্রকাশ করলাম, তাহলে তো হবে না আর কি। এই যে কাপি ভাইকে নিয়ে সমালোচনা হচ্ছে, বাংলাদেশ এমন একটা দেশ, বিশ্বাস করেন ভাই, এখানে যদি আপনি ভালো কাজ করেন আপনাকে মাথায় তুলে নিয়ে তারা নাচবে। 1 সপ্তাহ পর আপনি যদি যে কোনো একটা খারাপ কাজ করেন মাথা থেকে নিচে নামাতে তাদের কোনো কিছুতেই বাঁচবেন, আপনার মনেও করবে না যে আপনি এত বড় একটা ভালো কাজ করেছেন। কখনোই মনে করবে না ভাই, এটা বাঙালির বৈশিষ্ট্য। এটা কি ভাই বাঙালির বৈশিষ্ট্য। সো মানুষের মনকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য, শো অফ করার জন্য নিজের লাইফস্টাইল চেঞ্জ করা, এটা কখনো করতে যাবেন না। আপনার লাইফ যদি আপনি নিজেকে কখনো পরিবর্তন করতে চান, সম্পূর্ণ সেটা নিজের জন্যই করবেন। আর যদি ইসলাম ধর্মে হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন আর কি ইসলামের মধ্যে থেকে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য। তো কারোর জন্য কখনো পরিবর্তন হতে চাইেন না ভাই, নিজের জন্যই নিজেকে কি করেন, পরিবর্তন করবেন। আচ্ছা থাক, আমি আবার অন্যদিকে অন্য লাইনে চলে যাচ্ছিলাম, দুঃখিত। আচ্ছা, আমাদের ক্লিয়ার তাহলে অলংকার। অলংকার আমাদের কোনো কিছু ক্লিয়ার না। আমরা এখন দেখবো শব্দ অলংকার, শব্দের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। অনুপ্রাস অলংকার রয়েছে, যমক অলংকার রয়েছে, শ্লেষ রয়েছে, বক্রোক্তি রয়েছে, পুনরুক্তি দাভাস রয়েছে। অনুপ্রাস আমরা একটু দেখবো, চলো। অনুপ্রাস আসলে কি, আমরা একটু নিচে যাই একবার, এটা লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। অনুপ্রাস দেখো, এখানে একটা লাইন দেওয়া রয়েছে। পোলাই কাপিছে কাতর, কাপত দাদুরি ডাকিছে সগনে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে, গরজে গগনে।
আলোচ্য উদাহরণে ক এবং গ এই ব্যঞ্জন ধ্বনিটি কবিতার মধ্যে বারংবার উচ্চারিত হয়েছে। এই উচ্চারণ হওয়ার ফলে কবিতায় এমন এক ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে যাতে মনে হচ্ছে যে মেঘের ডাক ধ্বনিত হয়ে উঠছে। একই ব্যঞ্জনের উচ্চারণের উচ্চারণের ফলে কবিতায় এই যে সৌকর্য সৃষ্টি হয়, এটাকে কি বলতেছে? অনুপ্রাস বলতেছে। তাহলে কখনো যদি কোনো লাইনটা দেয় এরকম করে, গরজে মেঘ গগনে গগনে, গরজে গগনে, বা এই যে গুরু গুরু ডাক, কুমুরি কুমুরি, এই যে লাইনগুলো তুলে দেয়, এখানে আমরা কি খুঁজে পাচ্ছি? মিল খুঁজে পাচ্ছি। একই বর্ণের বারবার ব্যবহার খুঁজে পাচ্ছি। কুলাই কাপিসে কাতর আমরা বারবার খুঁজে পাচ্ছি। এরকম যদি আমরা একই বর্ণের বারবার ব্যবহার খুঁজে পাই, তখন সেটা হবে আমাদের কি? অনুপ্রাস অলংকার। অনুপ্রাস অলংকার, অনুপ্রাস অলংকার। অলংকার শুধু শব্দের নাই, শব্দের অলংকার রয়েছে, বাক্যের অলংকার রয়েছে, ভাষার অলংকার রয়েছে, অর্থের অলংকার রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। বাট যেগুলো গুরুত্বপূর্ণ আর কি প্রশ্ন আসতে পারে, তার উপর ভিত্তি করে এটা বাজানো হয়েছে। এটা আমাদের কি? অনুপ্রাস। আমার তাহলে কাহিনী শেষ। কুলাই কাপিসে কাতর, কপত দাদুরি ডাকিছে সকলে, গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি, গরজে গগনে গগনে, গরজে গগনে। আচ্ছা, আমরা তারপর দেখবো শ্লেষ। দেখবো শ্লেষ কি? শ্লেষ বলতে আমরা দেখি একটু, একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম হইলো শ্লেষ। এতে একবার মাত্রই শব্দ ব্যবহার হয়, কিন্তু তাতে বিভিন্ন ধরনের অর্থের ব্যঞ্জনা থাকে। অর্থের কি থাকে? ব্যঞ্জনা থাকে। আসিলাম একাকিনী বসিয়া কারণে, অলিনা তোমার স্বামী বান্ধি নিজ গুণে। ভাই এই কবিতাগুলো ভাই মারাত্মক লেভেলের কঠিন। এখানে গুণে শব্দে শ্লেষ অলংকার ব্যবহৃত হয়েছে। এর একটি অর্থ ধনুকের শিলার, আর অন্য অর্থ হইল সুন্দর। তার মানে একটা শব্দ ব্যবহার করা হবে যেই শব্দের দুই তিনটা অর্থ থাকবে আর কি। এরকম যদি অর্থ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হইলো আমাদের শ্লেষ। আমরা বলবো হইলো শ্লেষ। তার মানে একই শব্দের দুই তিনটা অর্থ। তারপরে যমক, যেটা উদাহরণটা আমরা পড়ি, উদাহরণটা এখানে কি দেওয়া আছে? মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। একই শব্দ একই স্বরধ্বনিতে একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহার হইলে, তার মানে একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হবে। এখানে আমরা কি দুইটা শব্দ খুঁজতে পারতেছি না? এই যে মাটির ভাই রাজ্য হবে মাটি, এখানে মাটি একটি শব্দ যা দুইবার ব্যবহৃত হয়েছে। প্রথম মাটি অর্থ ধুলা, এবং দ্বিতীয় মাটি অর্থ কি? বিনাশ হয়ে যাওয়া। মানে এগুলো তো আমি মাটি মাটি করে ফেলবো, তামা তামা করে ফেলবো, এবং কথা বলে না বিনাশ করে ফেলবে, এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে মাটি একটি শব্দ যা দুইবার ব্যবহৃত হয়েছে, যার প্রথম একটার অর্থ আলাদা, পরের অর্থ হইলো আলাদা। আর আগে আমরা দেখে আসলাম গুণে যে শব্দটা, গুণের শব্দের দুই রকম অর্থ রয়েছে, যার কারণে সেটা শ্লেষের মধ্যে পড়ে গেল। আর এখানে দুইটা শব্দেরই মানে একই শব্দ, ভিন্ন না, একই শব্দ বাট অর্থটা ভিন্ন। এটা হইলো আমাদের কি? যমক। এটা কি? এটা হইলো আমাদের যমক। যমক, শ্লেষ, অনুপ্রাস, এগুলো কিন্তু আমাদের পরিচিত শব্দ, এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। এক মার্ক লাগবে লাগবে না, মাপ চাই। ঠিক আছে, ঠিক আছে। এটা আসলে এরকম ব্যাপারটা আর কি। তারপরে বক্রোক্তি, এটা আমরা দেখবো। বক্রোক্তি কথার অর্থ হলো বাঁকা, বাঁকা বাঁকা কথা আর কি। সোজাসুজি কোনো কথা না বলে প্রশ্ন বা সরব বিকৃতির দ্বারা বাঁকা ভাবে বলায় যে অলংকারের সৃষ্টি হয় তাকে বলা হয় কি? বক্রোক্তি। মানে সোজাসুজি বলে না, গার্লফ্রেন্ডের মতো আর কি, বাঁকা বাঁকা বলে। আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি জানি না, বন্ধুর গার্লফ্রেন্ড আছে আর কি, সে বলে এরকম। তো আপনার কি পান অভ্যাস আছে? মানে কি পানের অভ্যাস কি আপনার আছে? আজ্ঞে না, পকেটের পজিশন খারাপ কিনা তাই এখনো রপ্ত করে উঠতে পারি নাই। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে বক্তা জিজ্ঞাসার জবাবে শ্রোতা একটু ঘুরিয়ে বাঁকা টাকা ভাবে অ্যান্সার দিয়েছে। কিভাবে অ্যান্সার দিয়েছে? আপনার কি পান অভ্যাস আছে? বলতেছে না, তাহলে নাই, কাহিনী শেষ। আজ্ঞে না, পকেটের পজিশন খারাপ কিনা তাই এক রপ্ত করে উঠতে পারি নাই। যে পকেটের পজিশন কিরকম, তার উপর ভিত্তি করে আমি কি পান খাইতে পারবো নাকি পারবো না, সে অনুযায়ী আমার অভ্যাস থাকবে নাকি থাকবে না, এরকম যে ব্যাপারটা আছে না, এইটা আর কি। আস্তাগফিরুল্লাহ। জিকে বইটা অ্যাভেলেবল না আপাতত, অ্যাভেলেবল যেদিন হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, আমরা শেষ করে ফেলছি। তাহলে বক্রোক্তি, তারপরে হইলো আমাদের যমক, তারপরে হইলো শ্লেষ। ভাই এই কয়টা একটু পড়িয়ে দেখেন। ভাই অলংকার প্রচুর প্রচুর রয়েছে। অলংকার হইলো ভাই অনার্সের একটা পড়া, এখানে অলংকার নিয়ে আলোচনা করা হয়, আপনার ইন্টার লেভেলে পড়ে আসেন না এটা। তো ছন্দ মাত্রা যেটা, ওটা একটু কঠিনের, বাট একটু আপনি পড়লে প্র্যাকটিস করলে পারবেন। আর এখানে যে কয়টা আমি পড়াইছি, কপাল যদি ভালো হয়, আপনার কপাল যদি অনেক পরিমাণে ভালো হয়, তাহলে এখান থেকে আপনি হুবহু কমন পাবেন। তো আমাদের শ্লেষ পড়লাম আমরা, অনুপ্রাস পড়ছি, তারপরে আমরা যমক পড়েছি, তারপরে আমরা বক্রোক্তি পড়েছি। বক্রোক্তি এখানে ইজি, যমকটা দিতে পারে, যমকটা অনেক গুরুত্বপূর্ণ। দেখছেন, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, এটা যমক। মানে দুইটা একই শব্দ ভিন্ন অর্থ প্রদান করবে। তারপরে যদি আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে হলো শ্লেষ। শ্লেষটা কি করবে? একটা শব্দের দুইটা অর্থ থাকবে, এরকম শব্দ ব্যবহার করেছে, এটাকে শ্লেষ বলা হবে।
তারপরে কি, তারপরে হইলো আমাদের আমাদের যেটা অনুপ্রাস, যেটা অনুপ্রাসের কাহিনীটা কি, আমাদের অনুপ্রাসের কাহিনী হইলো একই বর্ণ দ্বারা বারবার শব্দগুলো ব্যবহার করা হবে। কুলাই কাপিসে কাতর, ক ক দিয়ে। তারপরে গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি, এটা আর কি। তারপরে এই যে আমাদের কি, এটা হলো যে গরজে গগনে গগনে, গরজে গগনে, এরকম করে দেওয়া আছে আর কি। তো অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই তিনটে, সরি চারটা, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই চারটে একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপাতত হয়ে যাবে। আমি পুরো ক্লাস একটু রিভিউ দিব, রিভিউ দিয়ে আপাতত এটা আমি শেষ করে দেবো, কজ এটা এই ক্লাসটা বেশিক্ষণ করলে আপনার নিজের মাথাটাই ঘোরাবে আর কি। রেকর্ডিং দেওয়ার পর এটা একটু ট্রাই করিয়েন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমরা বর্ণমালায় ছিলাম। বর্ণমালা হইলো আমাদের একটা, 50টা বর্ণ মিলে একটা মালা গঠন করা হয়েছে, এটা আমাদের কি, এটা হইলো আমাদের বর্ণমালা। আলোচিত কয়েকটি প্রশ্ন: ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি, ভাষার মৌলিক উপাদান কি। উপাদান যে শব্দটা, উপাদান শব্দটা দ্বারা ফিক্সড কে বোঝানো হয়। ফিক্সড কি, ফিক্সড হইলো ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ কি, উপকরণ হইলো উপকরণ, মানে যে প্রোডাক্ট দিয়ে আমরা জিজ্ঞাসা করবো যে ভাষার উপকরণ, তার আগের প্রোডাক্টটা কি ছিল, ভাষার আগের প্রোডাক্টটা হইলো আমাদের বাক্য। এই বাক্য হবে কি, বাক্য হবে আমাদের ভাষার মূল উপকরণ। ভাষার মৌলিক উপাদান কি, মৌলিক শব্দটি ইক প্রত্যয় যুগে গঠিত হয়েছে। ইক সম্পর্কিত বোঝায়, মূল সম্পর্কিত। ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপাদান হইল ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ সম্পর্কিত বা তারপরে পজিশনে কি রয়েছে, শব্দ রয়েছে। এই জন্য ভাষার মৌলিক উপাদান কি হবে, ভাষার মৌলিক উপাদান শব্দ হবে। উপাদান উপকরণ, উপাদান সবসময় ফিক্সড থাকে, ফিক্সড উপাদান দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ ক্রিয়েট করা হয়। তারপরে মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, এটা যদি আমরা নির্ধারণ করি, আমরা বের করে ফেলছি। মূল উপাদান বা ক্ষুদ্রতম একক সবসময় কি ফিক্সড, সবসময় কি ফিক্সড। তো ধ্বনি বা বর্ণ দিয়ে শব্দ, শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে হইলো ভাষা। তাহলে ভাষা, বাক্য, শব্দ সবগুলোরই ফিক্সড কি, ফিক্সড হইলো ধ্বনি বা বর্ণ। এই জন্য শব্দ, বাক্য বা ভাষা মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি হবে, ধ্বনি বা বর্ণ হবে, ধ্বনি বা বর্ণ হবে। তারপরে মূল উপকরণ একক বা বৃহত্তম একক কি, মূল উপকরণ একক বা বৃহত্তম একক দ্বারা আগের পজিশনকে বোঝানো হবে। ভাষার আগের পজিশন কি, বাক্য। ভাষার মূল উপকরণ কি, বাক্য। বাক্যের আগের পজিশন কি, শব্দ। ভাষার মূল উপকরণ কি, শব্দ। শব্দের আগের পজিশন কি, ধ্বনি বা বর্ণ। শব্দের মূল উপকরণ কি, ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মূল উপকরণ শব্দ, শব্দের মূল উপকরণ ধ্বনি বা বর্ণ। মূল উপকরণ শব্দটি না থেকে বিভিন্ন সময় একক বা বৃহত্তম এককও দেখা গিয়েছে থাকতে, এটা থাকলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তারপরে যদি আমরা দেখি এখানে মৌলিক উপাদান, এটা আমরা বের করে ফেলছি। তারপরে অক্ষর বা স্লেবল, ক্ষুদ্রতম প্রয়াসে একজনের উচ্চারণ বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ বিশ্ববিদ্যালয় উচ্চারণ করতে পারে, কেউ বিশ্ববিদ্যালয় একবার উচ্চারণ করতে পারে, কেউ উচ্চারণ করতে পারে বিশ্ববিদ্যালয়, পাঁচটা। তো এখানে আমরা কিভাবে ইজিলি বের করতে পারবো, আমরা ভাওয়েলের উপর নির্ধারণ করে আমরা বের করবো। এটা একটা শব্দে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলো অক্ষর হবে, পাশাপাশি দুইটি ভাওয়েল থাকলেও কি হবে, একটাই অক্ষর হবে। আমরা অবশ্যই বাংলিশে লিখবো এটা। কর্নেল বানান COLONEL, এটা হবে না KORNEL হবে, মানে আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখতে হবে। ফার্ম গেটের শেষে ই হবে না, GET, এরকম ভাবে হবে। আসলে বিষয়টা বুঝতে পারছি। আমাদের কাহিনী শেষ। তারপরে আমরা কোন কাহিনীতে ছিলাম জানি, এগুলো কাহিনী শেষ হওয়ার পর আমাদের অভিধান ক্রম, যেটা আমাদের কি অভিধান ক্রম। অভিধান ক্রম আমরা পড়তে যে দেখলাম এখানে আলাদা কিছু রয়েছে। সেটা কি, সেটা হইলো যে স্বর অ দিয়ে সাধারণ বর্ণনাক্রম এন্ড অভিধানের বর্ণনাক্রম দুইটাই শুরু হয়েছে, বাট আমরা সাধারণ বর্ণনাক্রমের ও এর পরে ক খ দিয়ে আমাদের বর্ণ যেটা, এটা আমরা স্টার্ট করেছি। কিন্তু অভিধানে বর্ণনাক্রমে আমরা দেখতে পাচ্ছি ওই দেওয়ার পর পরাশ্রয়ী বর্ণগুলো এখানে অবস্থান করতেছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তারপরে ক অবস্থান করতেছে, কর পরে সংযুক্ত বর্ণ যেটা রয়েছে আমাদের দ্বিত্বক্ষ বা ক্ষীয়, এটার অবস্থান রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে শেষের যে শব্দগুলো ক্ষয় বিন্দু র, জয় বিন্দু র, অন্তস্থ, তারপরে খণ্ডত্ব, এগুলোর সাথে মিল যে শব্দের রয়েছে, মিল যে বর্ণের রয়েছে তারপরে অবস্থান করতেছে, কি করতেছে, তারপরে অবস্থান করতেছে। জয় বিন্দু র কার সাথে সম্পর্কিত, ডয়ের সাথে সম্পর্কিত, এই জন্য ডয়ের পর অবস্থান করতেছে জয় বিন্দু র। ঢয়ের সাথে কার অবস্থান রয়েছে, ছয় বিন্দু র। তর সাথে কার অবস্থান রয়েছে, খণ্ডত্ব। এভাবে আমরা দেখলাম। অন্তুজ্জর সাথে কার অবস্থান রয়েছে, অন্তুস্থ, এর অবস্থান রয়েছে। এটাই শুধু আমাদের কি পার্থক্য এখানে, অভিধান বর্ণনাক্রম। এভাবে আমাদের শব্দটা বিশ্লেষণ করতে হবে। এখানে যে কোশ্চিনটা ছিল, এই কোশ্চিনে পাওয়া, গাং, গাং, এই যে আমাদের গা, গাং, এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে পর পরে কি রয়েছে, গ রয়েছে। বাট পর পরে কি কখনো গ হয় না, হয় না। সবসময় কি হবে, গর পরে প হবে। পর আগে গ রয়েছে, ক্রস। তারপরে আমরা দেখবো এখানে আমাদের, সরি, পর পরে গ রয়েছে ক্রস, পর পরে গ রয়েছে ক্রস। তারপরে আমাদের এই যে পর পরে গ রয়েছে ক্রস, এখানে আমাদের সঠিক উত্তর হলো সি। তো
বানান কঠিন দিতে পারে বাট ইজিলি সলভ করতে পারবো আমরা। বানান কঠিন দিতে পারে বাট প্রশ্ন থেকে আমাদের ভয় পাওয়া যাবে না। অভিধানে বর্ণনাক্রম আসলে পারতেই হবে, অক্ষর আসলে পারতেই হবে, উপাদান উপকরণ আসলে পারতেই হবে, মাত্রার যেটা বা ছন্দের যেটা এটা আলাদা ব্যাপার। বাট ছন্দের আবার বোর্ড বইয়ের যেগুলো আছে এগুলো কিন্তু আসলে অবশ্যই অবশ্যই পারতেই হবে। তারপরে আমরা দেখলাম যে পাওয়া গান, এটা আমরা বিশ্লেষণ করে ফেলছি, স্লাইডে তো দেওয়া আছে, আরেকবার পড়লেই পারবা। তারপরে শব্দগুলো আমাদের হইলো কোটা, কুটনি, ঘুঘু, ঘুঙ্গুর। এই শব্দগুলোকে বিশ্লেষণ করতে আমরা গিয়ে দেখলাম যে আমরা এখানে কি পাচ্ছি, ঘ পাচ্ছি, সবগুলোর সাথে মিল, রস্যকার পাচ্ছি, সবগুলোর সাথে আমাদের কি রয়েছে, মিল রয়েছে। তাহলে খ দিয়ে এটা আমরা পাচ্ছি না। তারপরে আমরা পাচ্ছি এখানে কি, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু আমরা এখানে খুঁজে পেয়েছি। এখন আমাদের কথা হলো, আমরা দেখবো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর অবস্থান কোথায়? চন্দ্রবিন্দুর অবস্থান হইলো স্বর বর্ণের পরে, ব্যঞ্জন বর্ণের আগে। তাহলে ব্যঞ্জন বর্ণের পরে কি চন্দ্রবিন্দু হবে? না। এই যে ব্যঞ্জন বর্ণের পরে চন্দ্রবিন্দু হবে না, ব্যঞ্জন বর্ণের পরে চন্দ্রবিন্দু হবে না। তাহলে ঘুটা, ঘুটনি, ঘুঘু, ঘুঙ্গুর, নাহলে ঘুটনি, ঘোটা, ঘুঘু, ঘুঙ্গুর, এই দুটার মধ্যে একটা সঠিক উত্তর হবে আমাদের। তো আমরা এখন দেখবো ঘুটা হবে আগে নাকি ঘুট হবে আগে। তো আমরা এখানে ঘ, তারপরে রস্যক আর চন্দ্রবিন্দু সব মিল পাইছি। এখন ট, ট আগে হয় নাকি টা আগে হয়? আগে হয় ট, তারপরে হয় হইলো টা। আগে স্বর অ, তার হয় পরে হয় হইলো স্বর আ। তো এখানে আগে কি হবে আমাদের? আগে হবে হইলো ঘুট, তারপরে হবে হইলো ঘুটা। আচ্ছা, তো এটা বিশ্লেষণ দেওয়া আছে এখানে, দেখে নেওয়া সুন্দর করে। তারপরে ছন্দ, অক্ষর, পর্ব, এটা আমাদের একটু ঝামেলা রয়েছে। আমরা যদি প্র্যাকটিস করি 4-5 বার তাহলে একমাত্র সম্ভব এটার আনসার করা। স্বরবৃত্ত 4-4-4-2, অক্ষরবৃত্ত 8/10, আর মাত্রাবৃত্ত হইলো 6-6-6-2। এখানে 8 থাকতে পারে, 10ও থাকতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মূলত এই পর্যন্তই আজকের ক্লাসটা আমাদের ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তো ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছে। ছন্দ, মাত্রা, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে ক্লাসটা আবার রেকর্ডিং রিপিট করবেন, বা আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে, বা আপনার বইয়ে যদি বিগত প্রশ্ন বা বইয়ে সম্পর্কে ইনফরমেশন থাকে সেটা দিয়ে অনেক ভালোভাবে এটা একেবারে পড়ে নেবেন। আর আজকের স্লাইডে যে ইনফরমেশন, এগুলো বাংলা ধ্রুব বই, সাউন্ড স্যারের যেটা, তারপর বাংলা সহায়িকা এন্ড ইন্টারনেটের বিভিন্ন ইনফো থেকে এই যে তথ্যগুলো এখানে দেওয়া ছিল আর কি। এটা কপিরাইট তাদের। আচ্ছা, এই পর্যন্তই আমার ক্লাস ছিল। আমি তাহলে এখানে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো। জাবির আগে হয়তো বা জাবির রিলেটেড আর কোনো ক্লাস হবে না। পরীক্ষা যেগুলো আছে এই পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো আপনারা প্লিজ ভালোভাবে দেন। আর একটা ক্লাস হবে আপনাদের সাম্প্রতিকের উপর আর কি। এটা হয়তো বা 2-3 দিনের মধ্যেই নেওয়া হবে। আজকে তো 10 তারিখ, 11, 12, 13। আচ্ছা, তাহলে হয়তো বা আগামীকাল ইনশাল্লাহ নেওয়ার আমরা সর্বোচ্চ ট্রাই করব। আর যে পিডিএফটা আছে এটা একটু আপনারা ভালোভাবে পড়িয়েন। রেকর্ডিংটা আমি তাহলে এখানে স্টপ করে দিলাম। আমি অ্যান্সার দিচ্ছি, সমস্যা নেই এগুলো।